আসসালামু আলাইকুম। রেজন ভাইয়া, জিম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ফারুক ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম আপনি জিম। কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আমরা তাহলে ভাইয়া 2-1 মিনিট একটু অপেক্ষা করি, হ্যাঁ? ওকে ওরা ভাইয়া। একটু জয়েন করতে থাকুক, তারপর আমরা ইনশাল্লাহ একসাথে ক্লাস নেব। মনে শীতের সকালে আবার ক্লাস শুরু। জি ইনশাল্লাহ। ঠিক ইনশাল্লাহ আছে ভাইয়া, অবশ্যই। থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম সাজ্জাদ হোসেন রোজেন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো।
আজকে বেসিক্যালি আমরা হচ্ছে এই তিনটার জন্য সলিউশন ক্লাস করব, তিনটা চ্যাপ্টারের উপর। একটা হচ্ছে দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা, অধ্যায় 3। আহ, এটা ফার্স্ট পেপারের, এরপর হচ্ছে সেকেন্ড পেপারের অধ্যায় 1 আর অধ্যায় 3। হ্যাঁ, এই তিনটার উপর আমরা পড়াশোনা করব। তার আগে আমি ছোট্ট একটা কথা জিজ্ঞেস করে নিই, তোমাদের এমনিতে পড়াশোনার কি অবস্থা এখন? মানে হালকা পাতলা কোশ্চেনের সিস্টেম গুলো ধরতে পারতেছো? প্যাটার্ন গুলো বুঝতেছো কি? জিনিসপত্রগুলো কিভাবে কি আসতেছে না আসতেছে এগুলো ধরতে পারতেছো কি? আচ্ছা, গুড। আমাদের মেইন ফোকাস কিন্তু অলওয়েজ কোশ্চেনের প্যাটার্ন ধরতে পারা, বুঝছো? কোশ্চেনের প্যাটার্নটা যদি আমরা ঠিকমতো ধরতে পারি, তাহলে মোটামুটি আমাদের কাজ না অর্ধেক শেষ হয়ে যায়। হুম। আচ্ছা, গুড, ভেরি গুড। ওকে, তোমরা সবাই হচ্ছে একটু কষ্ট করে চ্যাট বক্সে রেসপন্সটা দিবা, হ্যাঁ? আর যদি কোনো কোশ্চেন থাকে টপিক রিলেটেড, এটা কষ্ট করে কিউএনএ সেকশনে করবা, হ্যাঁ? আচ্ছা। তো আম, আমাদের সাথে আগেও তোমরা হয়তো ক্লাস করছো এবং হয়তো অনেকে নতুন আছো। সো ইনশাল্লাহ আমরা আজকে মিলেমিশে ক্লাসটা করব। সো চলো আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দিই, হ্যাঁ? ওকে। তো প্রথমে যে টপিকটা নিয়ে আমরা পড়াশোনা করব সেটা হচ্ছে অধ্যায় 3, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। পড়া খুবই সহজ, হ্যাঁ? আমরা প্রথমে চ্যাপ্টারে কিছু বেসিক জিনিসপত্র দেখব, দেন হচ্ছে কিছু সিকিউ সলভ করব, দেন হচ্ছে কিছু এমসিকিউ সলভ করব, হ্যাঁ? সো আমরা এরকম ধরে ধরে আগাবো এবং যে কোনো ধরনের প্রশ্ন আমরা কিন্তু করতে পারবো। সো কোনো সমস্যা নাই, তোমরা একটু ধৈর্য ধরে জাস্ট ক্লাসটা শেষ করবা, আর কিছুই না, হ্যাঁ? আচ্ছা। তো দেখো, এটা স্টার্ট করতেছি। ফার্স্টে দেখো কি লিখছে, গুরুত্বপূর্ণ সংজ্ঞা ও তথ্যাবলী। মানে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার স্যাপারগুলো আগে দেখে নিই। সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। এটা কিন্তু তোমরা 9-10-এ পড়ছো, তাই না ভাইয়া? এটা 9-10-এ পড়ছো। সো 9-10-এ যেহেতু পড়ছো, এটা তোমাদের একটু একটু আইডিয়া আছে। তারপরও আইডিয়াগুলো যেটা বলার জন্য বলা আর কি, হ্যাঁ? যে পর্যায় সংখ্যা কিভাবে নির্ণয় করে আর গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করে। দেখো, পর্যায় সংখ্যা নির্ণয় করা খুব ইজি। কিভাবে? মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা এন যেটা, সেটাকে আমরা বলতেছি মৌলের পর্যায় সংখ্যা। যেমন আমরা যদি সোডিয়ামের ক্ষেত্রে এখানে হিসাব করি, ওর সর্বোচ্চ কোয়ান্টাম নাম্বার এন যেটা, প্রধান সংখ্যা মানে আমরা যেটাকে বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা, সেটা হচ্ছে 3। সো এই থ্রিটাকে আমরা বলতেছি ও তৃতীয় পর্যায়ে অবস্থিত ওই সেন্সে। আর যদি গ্রুপ সংখ্যা নির্ণয় করি, গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের প্রত্যেকটা ব্লক মৌল সম্পর্কে জানতে হবে। তোমরা বলো তো ভাই, ব্লক কয়টা? তোমাদের মনে আছে? এটা মনে থাকার কথা অবভিয়াসলি, তাই না? আমরা আপাতত যতটুকু পড়ছি, আমাদের ব্লক হচ্ছে 4টা, তাই না? গুড, ব্লক 4টা। এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক, এরকম 4টা ব্লক। তো এরকম 4টা ব্লকের মধ্যে আমাদেরকে কয়টা গ্রুপের মধ্যে ডিভাইড করছে? 18টা গ্রুপের মধ্যে ডিভাইড করছে। কিভাবে কিভাবে ডিভাইড করছে দেখো, এটা খুবই সিম্পল। এস ব্লকেরটা কেমনে ডিভাইড করছে দেখো, এস ব্লকের সর্বশেষ কক্ষপথে, মানে এস ব্লকের যে মৌলসমূহ আছে তাদের ক্ষেত্রে এস অরবিটালের যে ইলেকট্রন সংখ্যা আছে ওইটা দিয়ে তাদের গ্রুপ নির্দেশ করে। যেমন যদি NS1 হয়, তার মানে 1 নাম্বার গ্রুপ। যদি NS2 হয় তাহলে 2 নাম্বার গ্রুপ বোঝায়। এগুলো নর্মাল এস এর ক্ষেত্রে, হ্যাঁ? এবার আসি 2 নাম্বার ক্ষেত্রে। দেখো, পি এর ক্ষেত্রে জাস্ট একটু ডিফারেন্ট। তোমাদের তো মনে আছে সম্ভবত যে এই দুইটা, গ্রুপ 1 আর গ্রুপ 2, এই দুইটা হচ্ছে এস ব্লক। হ্যাঁ, মাঝখানের গুলার মধ্যে আছে ডি, এখানে একটা আছে এফ, আর বাকি এই সাইডের গুলো হচ্ছে পি ব্লক, এরকম করে দেওয়া আছে। সো দেখো, পি ব্লক মৌল কারা? পি ব্লক মৌল সমূহের ক্ষেত্রে হিসাবটা কি হয় দেখো তো। এই যে এই মাঝখানে যে 10টা ঘর, এই 10টা ঘর তাদের যোগ করতে হয় যাতে আমরা অ্যাকচুয়াল পি ব্লকটা পাই, এস এর পরে পিটা পাই। তাহলে এটা কি করতে হয় দেখো, এস গুলা এন্ড পি গুলা, মানে সর্বশেষ কক্ষপথের এস আর পি গুলাকে যোগ করে সাথে 10 যোগ করতে হয়, তারপর আমরা গ্রুপ নাম্বারটা পাই। হ্যাঁ, যেমন আমরা যদি অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করি, অ্যালুমিনিয়ামের কত? 3s2 3p1, এটা সর্বশেষ কক্ষপথের এস আর পি এর ইলেকট্রন। তাহলে অ্যালুমিনিয়ামের গ্রুপ নাম্বার হবে এই 2 + 1 + 10 = 13। সেই ক্ষেত্রে ওর গ্রুপ নম্বরটা হবে 13। এই যে এইভাবে জিনিসটাকে আমরা হিসাব করতে হবে। আচ্ছা, তারপর দেখো ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল সমূহ ইলেকট্রন বিন্যাস কোনগুলো হিসাব করতে হবে? n-1 *
একটু আচ্ছা, আমরা একটু ওয়েট করি, ঠিক আছে? ভাইয়া যেহেতু ডিসকানেক্ট হয়েছে, সো আমরা 1-2 মিনিট ওয়েট করবো, হ্যাঁ? তো হয়তো চ্যাট বক্সে লেখালেখি না করি। ও ভাই আমাদের মাঝে আসছে আবারও, সো আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, কথা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, wait, সমস্যা নেই। তোমরা কি সবাই একটু আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। জি জি ভাইয়া, হঠাৎ করে একটু নেটটা বাড়ি দিছে, সরি আচ্ছা ফর দ্যাট। সবাইকে এক্সট্রিমলি আচ্ছা ভাইয়া, প্লিজ আপনি ডিভাইসটা ভালোভাবে কানেক্ট দিন, তারপর কথা না হয় আমরা শুকোতে পারি আবারও। মিনিট ভাইয়া। ভাইয়া শুনছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, একটা মিনিট একটু। ওকে ওকে। ওকে, সবাই কি আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ? একটু কষ্ট করে চ্যাট বক্সে ভাইকে জানাও। আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সরি ফর দ্য ডিস্টারবেন্স ভাইয়া, একটু নেটে বাড়ি দিছিল তো ভাইয়া হচ্ছে ফোনের নেটে কানেক্ট করছি। তো যাই হোক ভাইয়া, যেটা বলতেছিলাম আর কি, তাহলে একটু আগের পৃষ্ঠা থেকে আরেকবার রিভিউ দিয়ে দিই, হ্যাঁ, কষ্ট করে শুনো। সেটা হচ্ছে, আমরা প্রথমে বললাম যে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কিভাবে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করব, এই জিনিসটা আর কি, হ্যাঁ। তো এইটা তোমরা প্রথমেই জানো যে পর্যায় নির্ণয় করে কিভাবে ভাইয়া, সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে হচ্ছে পর্যায় নির্ণয় করে। আর গ্রুপ নির্ণয় করার জন্য চারটা ব্লক সম্পর্কে একটু ধারণা থাকতে হয়। এখন এস ব্লক মানে কি, সর্বশেষ ইলেকট্রন, এস ইলেকট্রন মানে এস অরবিটালে ঢুকলে, সর্বশেষ পি তে ঢুকলে, সর্বশেষ ডি তে ঢুকলে, সর্বশেষ এফ এ ঢুকলে, এগুলাকে আমরা হচ্ছে ব্লক অরবিটাল বলি, হ্যাঁ। তো আমাদের গ্রুপ নির্ণয় করার ব্যাপারটা কি, গ্রুপ নির্ণয় করার ব্যাপারটা হচ্ছে যে এস ব্লকের ক্ষেত্রে এটা হবে কি, এস এর সর্বশেষ ইলেকট্রন, ঠিক আছে, এস এর সর্বশেষ ইলেকট্রন, এইভাবে হিসাব করতে হয়। সো এটাই তার গ্রুপ। পি এর ক্ষেত্রে শুধু কি করতে হয়, আমাদের 10 যোগ করতে হয়, কারণ ভাই অলরেডি দেখাইছে যে পিটা হচ্ছে 10 ঘর পরে। তো পি এর ক্ষেত্রে হচ্ছে আমাদের 10 যোগ করতে হয়। তারপর হচ্ছে ডি, ডি এর ক্ষেত্রেও কিছু যোগ করতে হয় না। আর এফ এরটা তো আমরা সবাই জানি যে গ্রুপ 3-এর মধ্যে পড়ে, পর্যায় 6 আর 7, ল্যান্থন অ্যান্ড অ্যাক্টিভ সিরিজের 3টা বাদে বাকি 27টা, হ্যাঁ। সো এইটুক মোটামুটি আশা করি আমরা সবাই ক্লিয়ার। হুম, এইটুক মোটামুটি তোমরা সবাই তো বুঝছো তাই না, গ্রুপ আর পর্যায় নির্ণয় করার ব্যাপারগুলো? কারণ মাঝে মাঝে কিন্তু কোয়েশ্চেনে দেয়, তাই না? শর্ট সিলেবাস অনুযায়ী পড়াচ্ছি ভাই, টেনশন নেই, হ্যাঁ। আমাদের কিছু জিনিস জানতে হবে তো, তাই আগে ভাগে একটু উম, মানে আইডিয়া দিয়ে নিচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইসব জিনিসপত্রগুলো আশা করি আমরা সবাই ক্লিয়ার, তাই তো? আচ্ছা, তারপর আসো একটু সামনের দিকে আগাই, দেখো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম কি, যেগুলা পর্যায় আকারে বা গ্রুপ আকারে চেঞ্জ হতে থাকে। তো এরকম দেখো 11টা ধর্মের কথা ভাই এখানে লিখে দেওয়া আছে। তো তোমরা সবাই একটু কষ্ট করে রিডিং পড়ো, সবাই একটু রিডিং পড়ো, জিনিসগুলো কিন্তু তোমরা সবাই জানো। পর্যায় প্রবণতা, গ্রুপ প্রবণতা, তোমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম পর্যায়টা পড়ো। বাম থেকে ডানে কি হয় আমরা সবাই জানি, পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বাম থেকে ডানে হ্রাস পায়। ধাতব ধর্ম কি হয়, হ্রাস পায়। ধাতব হ্রাস পাইলে মানে কি, অধাতব বৃদ্ধি পায়। আর জারণ ক্ষমতা কি হয়, সে জারণ করার ক্ষমতা আস্তে আস্তে বাড়তে থাকে। আর বিজারণ ক্ষমতা, যে একটা থাকে ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে। যোজ্যতাও আস্তে আস্তে বাড়তে থাকে। আয়নীকরণ শক্তি বাড়ে, ইলেকট্রন আসক্তি বাড়ে, তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। অক্সাইড যে ক্ষারীয় ধর্ম যেটা আছে, ক্ষারীয় ধর্ম কমতে থাকে আর অম্লীয় ধর্মটা বাড়তে থাকে। তো এই জিনিসপত্রগুলো কিন্তু আমরা সবাই কম বেশি পড়ছি আগে। তো সবাই একটু কষ্ট করে পড়ো, পড়া শেষ হলে চ্যাট বক্সে ডি লেখো। আর যদি কোনো টপিক এখানে না বুঝে থাকো, একটু চ্যাট বক্সে অবশ্যই জানাও। পড়া শেষ হলে অবশ্যই চ্যাট বক্সে ডি, হ্যাঁ, ডি মানে ডান। ওকে।
হ্যাঁ 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 ভাইয়া, ফারহান। ওকে, সবাই একটু দেখতে থাকো, আর ভাইকে একটু রেসপন্স দিতে থাকো যে দেখা হয়েছে কিনা। ততক্ষণ ভাই একটু ওয়েট করি। ওকে, সো মোটামুটি সবাই পড়ছো, থ্যাংক ইউ সো মাচ কষ্ট করে দেওয়ার জন্য। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি স্যারহীন। ওকে, সো চলো আমরা একটু সামনের দিকে আগাই। দেখো, তো এখন কি বলছে দেখো, শঙ্কর অরবিটাল। শঙ্কর অরবিটাল তো আমাদের মনে আছে তাই না, যে কাছাকাছি শক্তি স্তরের অরবিটাল গুলা মিলেমিশে যদি সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক নতুন অরবিটাল তৈরি করে, তখন তাকে আমরা শঙ্করায়ন বলি। তো এরকম জিনিসপত্রগুলো তো আমরা অনেক পড়ছি। তার আগে কিন্তু ভাইয়া তোমরা ভালো মতোই জানো যে sp3 সংকরায়ন নর্মালি কাদের মধ্যে হয়? ওই যে অ্যালকেনের মধ্যে হয় তাই না? sp2 হয় অ্যালকিনের মধ্যে, sp হয় অ্যালকাইনের মধ্যে। তারপর দেখো sp2d কাদের মধ্যে, একটু জটিল যৌগের মধ্যে বেসিক্যালি হয়। তারপর sp3dও কিন্তু জটিলের মধ্যেও হয় বা নর্মালের মধ্যেও হয়। সবগুলো নর্মাল জটিল মিলেই কিন্তু হয়। হ্যাঁ, আবার ডি আগে পরে আসার ব্যাপারটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে জটিল যৌগের ক্ষেত্রে হয়। তো এখানে শুধুমাত্র এক্সাম্পল গুলো দেওয়া আছে এবং সাথে তার আকার গুলোও দেওয়া আছে। তো এই জিনিসপত্রগুলো একটু কষ্ট করে দেখে নাও। হুম, আমাদের সামনে কাজে লাগবে, জাস্ট একটা রিডিং দেওয়ার খাতিরে। ডি আগে পরের ব্যাপারটা হচ্ছে, যদি ইলেকট্রন আগে ডি অরবিটালে প্রবেশ করে সেই ক্ষেত্রে d2sp3, আর ইলেকট্রন যদি সিরিয়াল ওয়াইজ আগে sp-d তে প্রবেশ করে সেই ক্ষেত্রে sp3d2। বুঝছো ওই সেন্সে? টেট্রাঅ্যামিন কপার সালফেট ভাইয়া, ওই যৌগটার নাম হচ্ছে টেট্রাঅ্যামিন কপার সালফেট। অভি, সাবা আর অভি, আশা করি বুঝতে পারছো। ওকে, তারপর কোন কোশ্চেন থাকলে অবশ্যই করবা, আর আগে এক নজর চোখটা বুলায় নাও আর কি। হ্যাঁ, হেক্সা অ্যাকুয়াক্রোমিয়াম একটা আয়ন আর কি। হ্যাঁ, একটু রিডিং দিয়ে নাও নিতে ভাইয়া। সো এটা মোটামুটি রিডিং দেওয়া শেষ আশা করি। হ্যাঁ, 8 নম্বর যোগ ওই যে হেক্সা অ্যাকুয়াক্রোমিয়াম আয়ন, এটা ভাইয়া। হ্যাঁ, এটা ক্লোরাইড হইতে পারে, হাইড্রোক্সাইড হইতে পারে, সালফেট হইতে পারে, বহুত কিছু হইতে পারে। হ্যাঁ, জটিল যোগের নামকরণ সমস্যা নাই, জটিল যোগের নামকরণটা একটু রিডিং দিবা। জিনিসটা নর্মালি বেসিক্যালি কি হয় আমি বলি, লিগেন্ডের নাম আগে বলবা। এই যেমন 4 নম্বরটার ক্ষেত্রে দেখো, টেট্রা অ্যামিন কপার, তারপর বাকিটা সালফেট, এরকম করে বলা যায়। তাহলে কি হেক্সা অ্যাকুয়া ক্রোমিয়াম, তারপর বাকি এখানে যা থাকবে তারটা বলা যায়। হ্যাঁ, সোজা নাম, অত কঠিন কিছু না। লিগেন্ডের নাম বলবা। আবার অনেক সময় লিগেন্ডের নাম পরে বললেও হয়। যেমন যদি এরকম হয় K4FeCN6, আগে যে আসবে সে দেখো পটাশিয়াম, থার্ড ব্র্যাকেটে ঢুকে গেলে লিগেন্ডের নাম আগে, পটাশিয়াম হেক্সা সায়ানো ফেরেট 2, এরকম। আর যদি শুরুতে কিছু না থাকে, যেমন এই যে এটা দেখাই, যেমন এটা টেট্রা অ্যামিন কপার সালফেট, আগে থার্ড ব্র্যাকেট থাকলে আগে লিগেন্ড, টেট্রা অ্যামিন কপার সালফেট, শেষ হয়ে গেল। ঠিক আছে আলিফ, ইজি, অত প্যারা নেওয়ার কিচ্ছু নেই, জাস্ট একবার রিডিং দিলেই হয়ে যাবে। আচ্ছা, সো আই হোপ সবাই মোটামুটি রিডিং দিয়ে ফেলছো এটা। এরপর চলো একটু সামনে আগাই। দেখো, তোমাদের প্রথম কোয়েশ্চেন গুলো একটু পড়ি। হ্যাঁ, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, আয়রন কতগুলো মৌল? ক, তড়িৎ ঋণাত্মকতা কি? এটা তোমরা সবাই পারবা। তড়িৎ ঋণাত্মকতা কি? ওই যে সমযোজী বন্ধনে ইলেকট্রন জোড়া নিজের দিকে টানার যে প্রবণতা, সেটাই তড়িৎ ঋণাত্মকতা। গেল।
তারপর বলছে জিঙ্ক ধাতুকে অবস্থান্তর মৌল বলা হয় না কেন? কারণ জিঙ্কের যে সুস্থিত আয়ন, মানে যে আয়নটা বেশি পাওয়া যায়, এই সুস্থিত আয়ন হচ্ছে জিঙ্ক 2+। এই জিঙ্ক 2+ এর ক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাসটা হয় হচ্ছে আর্গন 3d10 4s0। সো তার ডি অরবিটালটা পূর্ণ। তাহলে পূর্ণ থাকলে আমরা সেটাকে কি বলি? অবস্থান্তর নয়। পূর্ণ অথবা শূন্য যে কোনো একটা থাকলে আমরা বলি অবস্থান্তর নয়। ক্লিয়ার জিনিসটা? জিঙ্ক ধাতুকে অবস্থান্তর মৌল বলা হয় না কারণ তার যে সুস্থিত আয়নটা আছে সেই আয়নের মধ্যে ডি অরবিটালটা পূর্ণ। আর ডি অরবিটাল পূর্ণ বা শূন্য থাকলে আমরা সেটাকে কি বলি? অবস্থান্তর নয়। তাহলে এই জিনিসটাই ব্যাখ্যা করবা। তারপর ভাইয়া দেখো কি বলছে, উদ্দীপকের প্রথম তিনটি মৌলের ক্লোরাইড লবণকে উহাদের সমযোজী বৈশিষ্ট্যের ক্রমবৃদ্ধি অনুসারে সাজাও এবং এই সজ্জার ব্যাখ্যা দাও। আচ্ছা, এই সমযোজী বৈশিষ্ট্যের ক্রমবৃদ্ধি মানে আস্তে আস্তে বাড়তেছে সমযোজী বৈশিষ্ট্য। তাহলে একটু চিন্তা করো, ঠান্ডা মাথায় চিন্তা করো যে কে কে আছে? সোডিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইড, এই তিনজন আছে। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড। তাহলে কোন নীতি? ফাজান নীতি। ভেরি গুড, তোমরা তো জানো। তাহলে তাহলে এটা হচ্ছে ফাজানের নীতি। তো ফাজানের প্রথম নীতি কি ছিল বলতো? এখানে তো সবগুলো ক্লোরিন, তাহলে কমন পড়ছে ক্লোরিন। তাহলে এখানে তোমার কাছে আছে সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, অ্যালুমিনিয়াম 3+, এই তিনটা আছে তোমার কাছে। তো ফাজার নীতি বলছে ক্যাটায়নের আকার ছোট, এটা একটা টপিক ছিল। আবার কি ছিল? মোট চার্জ বেশি, এরকম কয়েকটা টপিক ছিল। তোমরা প্রথমে বলো তো ভাইয়া, সোডিয়াম প্লাস আর অ্যালুমিনিয়াম প্লাস আর পটাশিয়াম প্লাস, এই তিনটার মধ্যে আকার সবচেয়ে ছোট কার? কমন সেন্সে কি বলে? অ্যালুমিনিয়াম না? তিনটা ইলেকট্রন চলে গেছে আর পর্যায়ও কম তার। তাহলে অ্যালুমিনিয়াম 3+, তারপর সোডিয়াম প্লাস, তারপর পটাশিয়াম প্লাস, তাই তো? এই তিনটা আকার অনুযায়ী। তাহলে আকার অনুযায়ী এটা। তাহলে যার আকার ছোট তার সমযোজী বৈশিষ্ট্য বেশি। আকার যত ছোট ফর ক্যাটায়নের, তার সমযোজী বৈশিষ্ট্য তত বেশি। তাহলে ব্যাপারটা কি হবে? সবচেয়ে বেশি সমযোজী বৈশিষ্ট্য হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের, দেন সোডিয়াম ক্লোরাইডের, দেন পটাশিয়াম ক্লোরাইডের। ঠিক আছে না? সমযোজী বৈশিষ্ট্য। ওকে, তাহলে জিনিসটা আমি আরেকবার ব্যাখ্যা করি, একটু মনোযোগ দিয়ে শুনি। সমযোজী বৈশিষ্ট্য বলছে মানে ফাজানের নীতি বলছে। তো এই তিনজনের মধ্যে সবচেয়ে ছোট আকার হচ্ছে অ্যালুমিনিয়াম, দেন সোডিয়াম, দেন পটাশিয়াম। কারণ এই দুইটার পর্যায় 3, এটার পর্যায় 4। তো 3 নম্বর পর্যায়ের মধ্যে ও আবার ছোট, 4 নম্বর পর্যায়ে অবভিয়াসলি বড়। সো কি হয়েছে? ছোট ও যেহেতু অনেক ছোট, তাহলে আকার যাদের ছোট তাদের সমযোজী বৈশিষ্ট্য বেশি। এটা হচ্ছে মানে ক্যাটায়নের আকার যাদের ছোট সমযোজী বৈশিষ্ট্য বেশি। এটা আমরা কোথায় পড়ছি? ফাজান নীতিতে পড়ছি। সো সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি কার হবে? যার আকার সবচেয়ে ছোট হবে। তো এইভাবে করে আমরা সাজাইছি। সবাই বুঝছি না আমরা জিনিসটা? একটু ভাইকে জানাও তো কষ্ট করে। ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, তো চলো ভাইয়া তারপরেটা একটু দেখি। হ্যাঁ, উদ্দীপকের শেষ মৌল দুটি পর্যায় সারণীর একই পর্যায়ে অবস্থিত হলেও এদের মধ্যে একটি মৌল রঙিন যৌগ গঠন করে। শেষ মৌল দুটি, পটাশিয়ামটা আমরা সবাই জানি, এটা হচ্ছে আর্গন 4s। একটা হচ্ছে তোমার কত বলি, পটাশিয়াম তো 19 না, তাহলে 4s1 3d0। আর আয়রনের ক্ষেত্রে আমরা কি বলি? আর্গন 4s2 3d6, এটা বলি। তো ব্যাপার হয়েছে ভাইয়া, রঙিন যৌগ গঠন করার মূল বৈশিষ্ট্যটা কি ছিল মনে আছে কি? রঙিন যৌগ ডি অরবিটালে ইলেকট্রনের উপস্থিতি, তাই না? তো ডি অরবিটালে যদি ইলেকট্রনের উপস্থিতি নাই থাকে, ও রঙিন যৌগ গঠন করবে কেমনে? আর ডি অরবিটালে ইলেকট্রন উপস্থিতি থাকলে ওই ডিজেনারেট নন ডিজেনারেট ইলেকট্রনের মানে স্তরের মধ্যে লাফালাফি হবে। লাফালাফি হওয়ার পরে রঙিন যৌগ দেখা যাবে। মনে আছে জিনিসপত্রগুলো একটু একটু? তারপর একটু দেখাই দিই। এই যে ডি, যেটা ডিটা তো এরকম ভাগ হয়ে যায় নন ডিজেনারেট অবস্থায়।
এদের মধ্যে একটা শক্তির পার্থক্য হয়, শক্তির পার্থক্য থেকে একটা তরঙ্গ দৈর্ঘ্য বের হয় যেটা থেকে আমরা আলো দেখতে পাই, লাইট। তো এটা কাদের মধ্যে, যাদের ডি ব্লকে বা ডি স্তরে ইলেকট্রন থাকবে। তো পটাশিয়ামে তো ডি স্তরে ইলেকট্রন নাই, সো একমাত্র রঙিন যৌগ গঠন করবে কে, আয়রন। মনে পড়ছে ব্যাপারগুলো, ব্যাখ্যা করতে পারবো সুন্দর করে? আচ্ছা, তাহলে আমাদের সিকিউ তাহলে ইনশাল্লাহ আমরা পারবো, দেখছো এই সিকিউটা তাহলে ইজি। তো চলো আমরা একটু সামনের দিকে যাই ভাইয়া। থ্যাংক ইউ, ইনশাল্লাহ। ওকে, তো চাপড় আরেকটাতে আসি, দেখো এটা কুইকলি অ্যান্সার করে দিতে পারবো। NH2NP3 সাধারণ ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট পর্যায় সারণীর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌলদ্বয় যথাক্রমে এটা। দ্বিতীয় পর্যায় মানে বুঝছো তো N=2, তৃতীয় পর্যায় মানে হচ্ছে N=3। সো এটা হবে হচ্ছে 2s2 2p3 একটা, আর একটা হচ্ছে 3s2 3p3 একটা। তো তোমরা বুঝতেই পারতেছো 2s2 2p3 মানে নাইট্রোজেন, 3s2 3p3 মানে কিন্তু ফসফরাস। আচ্ছা, ডি ব্লক মৌল কাকে বলে খুব ভালো মতো জানো, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করলে ডি ব্লক মৌল বলে। তারপর বলছে বোরনের তুলনায় বেরিলিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি বেশি কেন? কেন, উত্তর কি, বেশি কেন তোমরাই বলো। বোরনের তুলনায় বেরিলিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি বেশি কেন, তোমরাই বলো, আমার পাড়ার কথা জিনিসটা। স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, তাই না? বেরিলিয়াম হচ্ছে 1s2 2s2, আর বোরন হচ্ছে 1s2 2s2 2p1। সো হচ্ছে মোর স্টেবল, তাই তো, বেশি স্থিতিশীল এই কারণে, তাই তো। ভেরি গুড, এই তো তোমরা তো পারো। তাহলে এটা হচ্ছে বেশি স্থিতিশীলের জন্য। আচ্ছা, তারপর দেখো XH3 অণুর বন্ধন কোণ ব্যাখ্যা করো। SX3 মানে কি, NH3, NH3 sp3। তাহলে হওয়া উচিত কত ছিল, হওয়া উচিত 109.5 ডিগ্রি, বাট হয় কোনটা 160 ডিগ্রি। কারণ কি, একটি মুক্ত জোরের জন্য, তাই না ভাইয়া? একটা মুক্ত জোরের জন্য, মুক্ত জোর এটা কোন থিওরি, VSEPR মনে আছে, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। মানে হচ্ছে মুক্ত জোর ইলেকট্রন কি করে, বন্ধন জোর গুলাকে বিকর্ষণ করে বন্ধন কোণ কমায় দেয়। তো থিওরিটা কি, থিওরি হচ্ছে মুক্ত জোর যত বেশি, হ্যাঁ, বিকর্ষণ তত বেশি, আর বন্ধন কোণ কি হবে তত কম। ওকে, এই জিনিসটাই ব্যাখ্যা করতে বলছে আর কি। ক্লিয়ার আপনারা সবাই? NH3 এর ব্যাপারটা যে একটা মুক্ত জোড় থাকে, তারা বন্ধন জোড়কে বিকর্ষণ করে, তারপর হচ্ছে তাদের জন্য কি হয়, বন্ধন কোণ আগের চেয়ে একটু কমে যায়, কমে 160 ডিগ্রি চলে আসে। লিখতে পারবো সুন্দর মতো? আচ্ছা, ভেরি গুড। 2-3 জোড়া হইলে তো আসলে আস্তে আস্তে আরো বেশি কমতে থাকবে, সবগুলোই কাউন্ট করতে পারে ভাইয়া। আচ্ছা, গুড। তারপর দেখো ভাইয়া কি লিখছে, XOCl3 গঠন সম্ভব না হলেও YOCl3 গঠন সম্ভব, বিশ্লেষণ করো। XOCl3 মানে NOCl3, আর YOCl3 মানে POCl3। আমি জাস্ট একটা কমন সেন্স অ্যান্সারটা দিয়ে দিই। NOCl3 মানে হচ্ছে এখানে নাইট্রোজেনের হারটা এরকম রাখতে হবে, হ্যাঁ। কিরকম ভাবে কমে, আচ্ছা শাহরিয়ার একটু দাঁড়াও। আর এটা দেখো, এই দেখো, মোদ্দা কথা, এটা সম্ভব না, এটা সম্ভব, বিকজ নো ডি অরবিটাল, এখানে কোনো ডি অরবিটালই নেই, এতগুলো ইলেকট্রন নিবে কেমনে? আর এখানে ডি অরবিটাল আছে, ডি অরবিটাল আছে, এই কারণে এরা বিক্রিয়াটা করতে পারবে, সিম্পল। আচ্ছা, কিরকম ভাবে কমে আমি তোমাদের দেখাই। ধরো শাহরিয়ার দেখতে চাইছো জিনিসটা, ধরো NH3, এটা হওয়া উচিত ছিল মনে করো এরকম, মনে করো এই দুইটার মধ্যে বন্ধন কোণ ধরো 109.5 ছিল, কিন্তু যখন একটা মুক্তজোর আসলো, ও ওরও বিকর্ষণ করবে, ওরও বিকর্ষণ করবে, ঠেলে একটু চাপায় দিবে, বিকর্ষণে কোনো চাপায় দিবে, তাহলে এখন কোণ হয়ে গেছে কত, 160 ডিগ্রি। তাহলে মুক্ত জোরের কারণে কি হয়, বন্ধনগুলা বিকর্ষিত হয়ে চিপা হয়ে যায়, চাপায় যায়, এই কারণে বন্ধন কোণ কমে যায়। এবার কি বুঝতে পারছিস শাহরিয়ার কিভাবে হয়েছে? আচ্ছা, আর এবার ঘটা একটু বুঝাই দিই। ঘটা হচ্ছে
দেখো নাইট্রোজেন NOCl3, তুমি চিন্তা করো তো ভাইয়া, নাইট্রোজেনের চারপাশে কি আছে? ক্লোরিন আছে 3টা, আর অক্সিজেনের যোজনী তো 2, তাহলে টোটাল নাইট্রোজেনের কয়টা হাত দরকার? 5টা হাত দরকার না? 5টা হাত মানে হচ্ছে একটা S লাগবে, 3টা P লাগবে, একটা D লাগবে। কিন্তু নাইট্রোজেনের তো ডি অরবিটালই নাই, তাহলে ও কি ডিতে যাইতে পারবে? ডিতে যাইতে পারবে না, ও সর্বোচ্চ sp3 তে যাইতে পারবে। কিন্তু ফসফরাসে খেয়াল করো, ফসফরাসের ডি অরবিটাল আছে, তো ও এসেও যাইতে পারবে, 3টা পিতেও যাইতে পারবে, একটা ডিতেও যাইতে পারবে। এই জন্য ও হচ্ছে এই ধরনের অরবিটাল গঠন করে। ক্লিয়ার কবিতা? বাকিটা বুঝতে পারছো সবাই? কনসেপ্টটা মানে সিকিউটা সবাই বুঝতে পারছো? ভেরি গুড। ওকে, তাহলে আশা করি সবাই জিনিসটা বুঝতেছি। হ্যাঁ, ওকে, তো এখানে একটু আসি। দেখো 4টি মৌল ABCD আছে, এর সর্ববহিস্থ শক্তি স্তরগুলোর ইলেকট্রন বিন্যাস যথাক্রমে এটা। এন এর মান দেওয়া আছে 4। ওকে, এন এর মান তোমাকে দিছে হচ্ছে 4। তো তারপর বলছে তাহলে এটা কি হবে? দেখো তো, এটা হবে হচ্ছে তোমার এ, তাহলে কি হচ্ছে? এ হচ্ছে 3D10 4s1, মানে কি? এটা কিন্তু তোমার পটাশিয়াম গেল। তারপরটা বি কি হচ্ছে? দেখো 3s1, তার মানে এটা হচ্ছে সোডিয়াম। তারপর সি কে হচ্ছে দেখো 4s2 4p5, এটা কোনটা বলো? 4s2 4p5 কে হতে পারে? ব্রোমিন কিন্তু। হুম, আচ্ছা। তারপর হচ্ছে ডি। ডি দেখো তোমার কি আসতেছে 3s2 3p5, এটা কিন্তু ক্লোরিন, তাই তো? তো এখন জাস্ট একটু হিসাবটা দেখো। প্রথমে ক নাম্বার, সমযোজী বন্ধন কাকে বলে? এটা তো জানেন, সমযোজী বন্ধন হচ্ছে যখন দুইটা মৌল সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার করে, তখন তাকে আমরা কি বলতেছি? সমযোজী বন্ধন বলতেছি। গেল। তারপরটা কি লিখছে দেখো, বোরনের যোজনী 3 হইলেও BF4- আয়ন গঠন করে কেন? এটার উত্তর কি বলো তো? এটার উত্তর কি? ও সরি, এ তো কপার। হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, সো সরি, থ্যাংক ইউ। এ হচ্ছে কপার, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর কি বললো? অষ্টকপূর্ণ। আচ্ছা হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ গুড, BF3 এখানে টোটাল ইলেকট্রন আছে কিন্তু অ্যাকচুয়ালি 6টা, 3 × 6। তো ও কি করে, মনে করো আরেকটা ফ্লোরিনের মুক্ত জোর সে নিতে পারে, মানে শেয়ার করতে পারে, তখন সে করতে পারে BF4- অষ্টক পূরণ করার জন্য। এটাকে আমরা কোন বন্ধন বলতেছি ভাইয়া, মনে আছে? সন্নিবেশ বন্ধন। ভেরি গুড, ভেরি গুড অভি, থ্যাংক ইউ। বাকিটা বুঝতেছো তো? সন্নিবেশ বন্ধনের কারণে তারা গঠন করতে পারে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এরপর দেখো কি লিখছে, BC ও BD যৌগের গলনাঙ্ক দ্রাব্যতার ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। এটা তো আরো সোজা। BC মানে হচ্ছে সোডিয়াম ব্রোমাইড, আর BD মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তো এই দুইটার মধ্যে ওই যে ফাজানের নীতি যদি আমি অ্যাপ্লাই করি, আমরা কি জানি? ফাজানের নীতি অনুযায়ী, ফাজানের নীতি অনুযায়ী জানি যে অ্যানায়নের আকার যদি বড় হয়, সেই ক্ষেত্রে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পায়। আর সমযোজী বৈশিষ্ট্য বাড়লে গলনাঙ্ক কি হয়? কমে। দ্রাব্যতা কি হয়? কমে। সো দেখো তো, ব্রোমাইড আর ক্লোরাইডের মধ্যে কি হবে তোমরা বুঝতেই পারতেছো। ক্লোরাইড এর মানে কি বেশি? আয়নিক বৈশিষ্ট্য বেশি, তাই না? আয়নিক বৈশিষ্ট্য বেশি। সুতরাং সোডিয়াম ক্লোরাইড গ্রেটার দেন সোডিয়াম ব্রোমাইড কিসের ক্ষেত্রে? গলনাঙ্ক ও দ্রাব্যতার ক্ষেত্রে, এবং দ্রাব্যতার ক্ষেত্রে। এটা বুঝি সবাই? ক্লিয়ার? ওকে, গুড। ব্যাপারটা আশা করি সবাই তাহলে ক্লিয়ার। তারপর কি লিখছে দেখো, এ ও বি মৌলদের মধ্যে কোনটি জটিল যৌগ গঠন করবে বলে তোমার মনে হয়? আমার মনে হওয়ার কিছু নেই, আমরা সবাই জানি এটা গঠন করবে হচ্ছে অবভিয়াসলি এ, কারণ ওর মধ্যে হচ্ছে ডি অরবিটাল ইলেকট্রন আছে, তাই তো?
ডি অরবিটালে ইলেকট্রন বিদ্যমান। ওকে, বুঝি জিনিসপত্রগুলো, সিকিউটা বুঝছি সবাই? ডি অরবিটাল থাকলে ডিজেনারেট নন ডিজেনারেট করে তারা হচ্ছে জটিল যৌগ গঠন করতে পারবে। ডি ব্লক মৌলের বৈশিষ্ট্য সময় আমরা পড়ছিলাম, তাই না? আচ্ছা, ওকে, সো তাহলে আমরা সিকিউটা বললাম। এবার চলো কিছু এমসিকিউর দিকে আগাই, দেখি কেমন হইতে পারে। দেখো কি লিখছে, কোন আয়নটির ব্যাসার্ধ সর্বনিম্ন? কোন আয়নটির ব্যাসার্ধ সর্বনিম্ন? আমরা কি জানি অ্যানায়নের আকার কি হয়, বড় হয়, ক্যাটায়নের আকার কি হয়, ছোট হয়। সো অ্যান্সার ঘই হবে, বোঝাই যাচ্ছে। তারপর কি বলছে, নিচের কোন পরিবর্তনে কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন অপরিবর্তিত থাকে? দেখো এখানে প্লাস থেকে নর্মাল হয়েছে, মানে ইলেকট্রন নিচে সে, এখানেও একটা মুক্তজোট ঢুকছে, এখানে কি হয়েছে দেখো, এখানেও মুক্তজোট ঢুকছে। গতে কি হয়েছে একটু খেয়াল করো, সংকরায়ন অপরিবর্তিত আছে। মনে আছে ও sp3 ছিল, ও কিন্তু sp3 হয়েছে। এই এখানে কিন্তু সংকরায়নের কোনো পরিবর্তন হয় নাই। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো যৌগে কত ধরনের বন্ধন বিদ্যমান, মানে এইটার মধ্যে কত ধরনের বন্ধন বিদ্যমান। এখানে সি আর এন সায়ানাইডের মধ্যে হচ্ছে সমযোজী, আর এই 6টার সাথে আয়রনের বন্ধন হচ্ছে সন্নিবেশ। তাহলে কয় ধরনের বন্ধন বিদ্যমান? 2 ধরনের, সমযোজী ও সন্নিবেশ। তাহলে অ্যান্সার হবে খ। ওকে, এটা। তারপর আসে এখানে দেখো, এই আয়নটির ক্ষেত্রে বলা যায় 6টা তো, যদি তোমার 6টা থাকে তখন তোমাকে একটু চিন্তা করে কাজটা করতে হবে। চিন্তা করে কিভাবে কাজটা করতে হবে দেখো, এটা সংখ্যা 6 মানে কি, 1 2 3 4 5 6, নর্মালি ডি তেই আগে ঢুকে জটিল যোগের ক্ষেত্রে। তাহলে D2 একটা এস, 3টা 3, তাহলে D2sp3 এটা হবেই হবে, গেল। এবার এই দুইটা নিয়ে একটু কনফিউশন আছে, যেটা অষ্টতলিকীয় হবে না প্যারাম্যাগনেটিক হবে। D2 মানে sp3 মানে এটা অষ্টতলিকীয়, গেল। তাহলে 1 আর 2 কনফার্ম। এবার থাকলো হচ্ছে 3, এটা প্যারাম্যাগনেটিক কিনা। তো দেখো আয়রনের যে ইলেকট্রন বিন্যাসটা একটু যদি চিন্তা করো, 6টা ইলেকট্রন ছিল তাই না, 6টাকে সে ফার্স্টে চাপায় দিবে, ঠিক আছে, 6টাকে সে ফার্স্টে চাপায় দিবে। এখন এখানে কয়জন ঢুকবে, 6 জোড়া ঢুকবে, 1 2 3 4 সামথিং সামথিং। মানে এইখানে হচ্ছে কোনো ডিতে ফাঁকা ইলেকট্রন নাই, এই যে অযুগ্ম ইলেকট্রন নাই। আর না থাকলে আমরা বলি ডায়াম্যাগনেটিক, একটা বা দুইটা থাকলে বলি প্যারা, আর 2 এর বেশি থাকলে বলি ফেরো। সো এটা আলটিমেটলি প্যারাম্যাগনেটিক না, সো অ্যান্সার হবে ক, গেল। তারপর দেখো ভাইয়া কি লিখছে, পোলারায়ন ক্ষমতার ক্রম কোনটি? পোলারায়ন ক্ষমতা মানে কি, ফাজানের নীতি যারা মানে তারা হচ্ছে পোলারায়ন ক্ষমতা মানে, তাই তো, ফাজানের নীতি। তো ফাজানের নীতি কি বলে, ক্যাটায়নের আকার ছোট হলে পোলারায়ন হয় বেশি, তাই না ভাই? ক্যাটায়নের আকার ছোট হলে পোলারায়ন হয় বেশি, তাহলে অ্যান্সার অবভিয়াসলি ক্ষয় হবে। কারণ গ্রুপে সবচেয়ে ছোট বেরিলিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। ওকে, এটাই সিরিয়ালটা, গ্রুপ 2 যেটা। তারপর দেখো হ্যালাইড অণুসমূহের মেরুর প্রবণতা, পোলারত্ব, হ্যাঁ পোলারিটির কথা বলছে। মানে এখানেও কিন্তু কাহিনীটা কিন্তু বোঝাইছে কি, যে যেখানে পোলারিটি কোথায় বেশি, তোমরা তো জানোই ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, তার মানে পোলারিটিও সবচেয়ে বেশি হবে। সো আলটিমেটলি সিরিয়ালি যাবে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওকে, গেল। সিম্পল সিম্পল থিওরি কিন্তু, হ্যাঁ অত মানে কঠিন কিছু না, জাস্ট একটু মাথা ঠান্ডা করে পড়লেই হবে। তারপর দেখো কি লিখছে, উদ্দীপকের আলোকে পরবর্তী 2টি প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকের আলোক, দেখো এন এর মান দিছে 1, তাহলে এটা কে, 1s1 মানে হাইড্রোজেন। তারপর এটা কে, 2s2 আর 2p4 কে বলো, অক্সিজেন না? ভ্যালু গুলো দেখলেও কিন্তু বোঝা যায়, হ্যাঁ। আর এটাকে তো দেখো 3s1 মানে সোডিয়াম। তারপর এটা দেখো 3s2 কে, ম্যাগনেসিয়াম। আচ্ছা, বলছে কি দেখো, A2B যৌগটির প্রকৃতি, A2B মানে কি, H2O। যৌগের প্রকৃতি কেমন বলো? পানি, সবাই খুব ভালো মতো জানো তো, পোলার। তাহলে পোলার সমযোজী, এই যে হয়ে গেল। তারপর দেখো X2B অপেক্ষা YB এর, X2B বুঝছো, N2O, আরেকটা YB, মানে ম্যাগনেসিয়াম অক্সাইড।
এই দুইটার মধ্যে আমাদের চিন্তা করতে হবে কিভাবে, অক্সিজেন অক্সিজেন বাদ, তাই তো, অক্সিজেন অক্সিজেন বাদ। তারপর বাকি কেসটা আমাদের চিন্তা করতে হবে। দেখো কি বলছে, গলনাঙ্ক কম, পানিতে দ্রাব্যতা বেশি, সমযোজী ধর্ম বেশি, ওয়াই বি এর কোনটা বেশি, এটা হচ্ছে আমাদের একটু চিন্তা করতে হবে। ওকে, একটু ভাইবা দেখো তো ভাইয়া, চার্জের ব্যাপার আসে না একটা, সোডিয়ামের চার্জ হচ্ছে প্লাস, ম্যাগনেসিয়ামের চার্জ হচ্ছে 2+, তাহলে ওর হলো সমযোজী বেশি, সমযোজী যার বেশি তার গলনাঙ্ক কম হবে 1, আর সমযোজী ধর্ম বেশি হবে, তাহলে অ্যান্সার হবে 1 আর 3। ওকে ওকে, বলো। এই যে আমরা যে এগুলা দেখছি, আশা করি এগুলো বোঝার কথা। এবার দেখো চিত্রে কয়টি পাই বন্ধন আছে। তো তোমরা খুব ভালো মতোই জানো যে এইটা আর এইটা দুইজন মিলে হয় একটা পাই, আবার এইটা আর এইটা এই দুইজন মিলে হয় আরেকটা পাই, তাহলে পাই বন্ধন কিন্তু অ্যাকচুয়ালি দুইটা গেল। আর প্রদত্ত চিত্রে হাইড্রোজেন কার্বন কার্বন বন্ধন কোণ কত, এটা তো সিরিয়ালি যাইতেছে তাই না, বন্ধন কোণ হচ্ছে 180°। হ্যাঁ, এটা এসপি শঙ্করের, এটা জানোই, 180° হবে গেল। এবার কি বলছে দেখো, নিচের কোনটি সঠিক, আকারের সঠিক ক্রম হচ্ছে এইটা, এটা 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 দিছে। আচ্ছা, এটা তো কখনোই আকারের সঠিক ক্রম না। অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব 6, এটা ঠিক আছে। যৌগে বন্ধন, আচ্ছা আর তো দেখাই দরকার নেই, এটা তো ঠিক আছে। কিভাবে দেখো, অ্যালুমিনিয়ামের যোজনী ভাইয়া কত 3, আর ও কয়টা আছে 2টা, তাহলে 3 × 6, এজন্য ওর অম্লত্ব 6। এইভাবে মানে যোজনী হিসাব করবা তাহলেই হবে। আচ্ছা, তারপর দেখো কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক, কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক, এটাই তো ঠিক আছে, কারণ ওর 4s তো 0, বাকিগুলো দেখা দরকারই নেই। ওকে, আচ্ছা তাহলে বলো, অধ্যায় 3 থেকে যে সিকিউ আর এমসিকিউ গুলো সলভ করছে এবং থিওরি গুলো পড়ছে, মোটামুটি সবকিছু বুঝছি না আমরা সবাই? আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ জিনিসটা ঠান্ডা মাথায় ধৈর্য ধরে পড়ার জন্য। ওকে, তো চলো ভাই একটু আসি প্রথম অধ্যায়ের দিকে। হ্যাঁ, প্রথম অধ্যায়ে আমরা পড়বো হচ্ছে পরিবেশ রসায়ন, সেম আবার একটু বেসিক টেসিক পড়ে তারপর ভিতরে ঢুকবো আর কি, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। তো দেখো প্রথমে হচ্ছে আরনিয়াস মতামত, মানে এসিড ক্ষারের মতামত যেটা আর কি। হ্যাঁ, আরনিয়াস মতবাদ কি বলছিল, মাধ্যমটা খেয়াল রাখো তাহলেই হবে, জলীয় মাধ্যম, এটা মাস্ট ম্যান্ডেটরি। তো জলীয় মাধ্যমে যে হাইড্রোজেন আয়ন দান করে সে হচ্ছে অ্যাসিড, আর জলীয় মাধ্যমে যে হাইড্রোক্সিল আয়ন দান করে সে হচ্ছে ক্ষারক। তারপর মেন কথা কি, যে H+ দান করে সে হচ্ছে অ্যাসিড, আর যে OH- দান করে সে হচ্ছে ক্ষার। বাট অবশ্যই মাধ্যমটা কি হইতে হবে, অ্যাকুয়াস বা জলীয়, এই জিনিসটা মাথায় রাখলে হবে। তারপর দেখো এখানে এক নজরে এসিড ক্ষারের যে প্রকারভেদটা দিছে ব্রনস্টেড লাউরি অনুযায়ী, সেটা একটু দেখানো হয়েছে। ব্রনস্টেড লাউরি সবসময় একটা কথা বলছে, H+ যে দেয় সে হচ্ছে অ্যাসিড, আর H+ যে নেয় সে হচ্ছে ক্ষার। তো ওর মতামতটা যে কোনো মাধ্যমে খাটে, কিন্তু ও শুধু প্রোটন দিয়ে মতামত দিছে দেখে এটাকে প্রোটনীয় মতবাদ বলা হয়। মানে H+ দিয়ে যেহেতু মতামতটা দাও, এটাকে প্রোটনীয় মতবাদ বা প্রোটনিক মতবাদও বলা হয়। তো এরকম অনেক ধরনের এক্সাম্পল আছে। তো সবাই একটু কষ্ট করে এক্সাম্পলটা একটু দেখে নাও, দেখে চ্যাট বক্সে একটু জানাও যে দেখা শেষ হয়েছে বা ডি হয়েছে, মানে ডি মানে ডান। হ্যাঁ, লিখে দাও। মোটামুটি পড়তেছো, পড়তে থাকো, পড়তে থাকো। ওকে, সো মোটামুটি অনেকেরই দেখা হয়েছে দেখা যাচ্ছে। So, চলো একটু সামনের দিকে আগে।
দেখো এসিড ক্ষারের যে আরেকটা মতবাদ আছে ভাইয়া, সেটা হচ্ছে লুইস মতবাদ। লুইস মতবাদ কি বলছিল? লুইস মতামত বলছিল যারা মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে তারা ক্ষারক, আর যারা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা হচ্ছে অ্যাসিড। এটা আমরা আগেও পড়ছিলাম, তো এটাও একটু কষ্ট করে দেখে নাও কুইক কুইক। আর যারা দান করতে পারে তাদের তো এক্সট্রা লোন পেয়ার আছে, মানে মুক্তজোড় আছে, প্লাস তারা হচ্ছে অষ্টক বেশি, তাই না? অষ্টক সম্প্রসারণ। আর যারা গ্রহণ করতে পারে তাদের কিন্তু অষ্টক অপূর্ণ, অষ্টক অপূর্ণ। ওকে, সবাই এটা একটু দেখে বলো কষ্ট করে, কারণ ও হচ্ছে প্রোটন গ্রহণ করছে, তাই রুদমান। হুম, এটাও দেখে নাও, দেখা হলে একটু চ্যাট বক্সে জানাও। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে ভাইয়া? হচ্ছে চুপ করে তোমাদের পড়তে সময় দিচ্ছি আর কি। হ্যাঁ, ক্লাসের পরে ক্লাসে শেষ হয়ে গেলে শেষ। দিয়ে বলো সবাই কষ্ট করে। লুইস এসিড যারা মুক্তজোর গ্রহণ করে, লুইস ক্ষার যারা মুক্তজোর ত্যাগ করে, যারা গ্রহণ করতে পারবে তাদের অষ্টক অপূর্ণ অথবা অষ্টক অপূর্ণ থাকে, আর যারা ত্যাগ করতে পারবে তাদের এক্সট্রা মুক্তজোর থাকে অথবা তাদের অষ্টকটা বেশি থাকে। হ্যাঁ, ওকে, সো এটা মোটামুটি আমরা সবাই বুঝছি। থ্যাংক ইউ। এবার আসি একটু সামনে। দেখো, অম্লত্ব ও ক্ষারকত্ব, তো এইটা আসলে কিছুই না। ক্ষারকত্ব হচ্ছে একটা অম্ল কয়টা ক্ষারকে প্রশমিত করতে পারে, আর অম্লত্ব হচ্ছে একটা ক্ষার কয়টা অম্লকে প্রশমিত করতে পারে, আর কিছুই না। যেমন এইচসিএল, এইচসিএল একটা ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারে, যেন ক্ষারকত্ব 1। H2SO এর ক্ষারকত্ব 2, মানে হচ্ছে মানে যোজনী আর কি, সোজা কথা। হাইড্রোজেন একটা আছে, ওর যোজনী 1, তাই ক্ষারকত্ব 1। হাইড্রোজেন এখানে 2টা আছে, তাই 2 একে 2, এরকম আর কি ব্যাপারগুলো। হ্যাঁ, অত কঠিন কিছু না। এখানে দেখো হাইড্রোক্সিল 3টা আছে, তাহলে 3, এখানে একটা আছে তাই 1। এই এভাবে হিসাবটা করা যায়। সো এই জিনিসপত্রগুলো তাহলে কি আমি আরেকবার বলি, ক্ষারকত্ব হচ্ছে একটা অম্ল যে পরিমাণ ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারে, আর একটা ক্ষার যে পরিমাণ অম্লের সাথে বিক্রিয়া করতে পারে সেটা হচ্ছে অম্লত্ব। হ্যাঁ, তুল্য সংখ্যা আর কি, বেসিক্যালি যেটাকে আমরা বলি, ই দিয়ে প্রকাশ করে। হ্যাঁ, আচ্ছা, মানে কয়টা ইলেকট্রন আদান প্রদান করতে পারে, এটাই বেসিক কথা। তো আসি একটু সামনের দিকে, দেখো একটা প্রশ্নের দিকে সমাধানে আসি। তো প্রশ্নগুলো কিভাবে সমাধান করব ঠান্ডা মাথায় শুনতে হবে। হ্যাঁ, ক নাম্বার দেখো, টিডিএস কি? টিডিএস মানে হচ্ছে টোটাল ডিজলভড সলিড। একটা উদাহরণ দিতে পারবো ভাইয়া টিডিএস এর? টিডিএস এর একটা এক্সাম্পল কি হইতে পারে? টোটাল ডিজলভড সলিড, পানিতে যে যে আর্সেনিক, লেড, ক্রোমিয়াম এগুলো দ্রবীভূত হয়ে যায় না, ওইটাই টিডিএস। বা সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এগুলোও থাকে। হ্যাঁ, মিনারেল, এগুলো টিডিএস। হ্যাঁ, আচ্ছা দেখো এরপর কি দিছে ভাইয়া, দেখো অ্যামোনিয়াম, মানে অ্যামোনিয়াকে লুইস ক্ষারক বলা হয় কেন? কারণ কি বলেন তো আপনারা? অ্যামোনিয়াকে লুইস ক্ষার বলা হয় কেন বলেন আপনারা? কারণ ইলেকট্রন ত্যাগ করে। ভেরি গুড। মানে ও হচ্ছে ত্যাগ না, মানে ওই ইলেকট্রনটা তো শেয়ার করতে পারে, তো যে হচ্ছে আসলে মুক্ত যে দান করতে পারে বা শেয়ার করতে পারে সে হচ্ছে কি, লুইস ক্ষারক। ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, আপনারা তো পারেন। ভেরি গুড। তারপর দেখেন কি লিখছে, এওবি গ্যাস দ্বয়ের ব্যাপন হারের অনুপাত নির্ণয় করো। এওবি গ্যাস দ্বয়ের ব্যাপন হারের অনুপাত নির্ণয় করো। কিভাবে করতে পারবা বলো, কিভাবে করা যাইতে পারে? এওবি গ্যাস দ্বয়ের অনুপাত, দেখো এখানে পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, টি দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে। এখান থেকে আমরা এম বের করতে পারবো। হুম, এখানেও সেম, পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, টি দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে, এখান থেকেও আমরা এম বের করতে পারবো। পরে ফর্মুলা কি, আর এ আর বি ইকুয়াল টু রুট ওভার এম বি বাই এম এ।
বুঝছেন মানে কনসেপ্টটা কি? সবাই ক্লিয়ার কেমনে করে ফেলবো সুন্দর মতো? আচ্ছা একটু করার ট্রাই করো তো এটা একটু দেখি। এম এটা কত আসে ভাইয়ের একটু জানো তো? ক্যালকুলেটর আছে? একটু ক্যালকুলেটর থাকলে একটু করার ট্রাই করো। বলো তো কার বেশি? সোজা কথা, ভর যার বেশি ব্যাপন হার তার কম। কারণ দুইটার ভর বের করতে পারলে হয়েছে। আচ্ছা গুড, ভেরি গুড, করে ফেলছো। এম এ হচ্ছে 16.9 টাইপের কিছু একটা আসবে, আর বি কত বললা? 43.9 সামথিং কিছু একটা আসে। সব বুঝতেই পারতেছো, তার মানে ওর ব্যাপন হার অবশ্যই বেশি দিনে, ঠিক না? ক্লিয়ার সবাই? থ্যাংক ইউ, থ্যাংক ইউ কষ্ট করে এই জিনিসটা করার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। সো তারপর কি লিখছে দেখো, উল্লিখিত পাত্রদ্বয়ের গ্যাস দুটিকে সম্পূর্ণভাবে সি পাত্রে মিশ্রিত করে তাপমাত্রা 35 ডিগ্রিতে উন্নীত করলে চাপের পরিবর্তন গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ওইটা পরে, চাপের পরিবর্তন পরে। আগে তোমাকে চাপ তো বের করতে হবে, তাই না? মোট পাত্রে চাপটা বের করতে হবে। তো এটা কিভাবে করা যায়? এনি আইডিয়া? কিভাবে করা যাইতে পারে ভাবো। আংশিক চাপ দিয়ে, তাই না? গুড। এটা কিভাবে করব? ওই যে পি টোটাল, একটা ভি টোটাল ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2। সুন্দর মতো ভ্যালুগুলো বসাইলে আমাদের ফার্স্টে কি আসবে? পিটিটা চলে আসবে। এটা কততে? 27 ডিগ্রিতে। এরপর আমাদের ফর্মুলা কি? P1/P2 ইকুয়াল টু T1/T2, যেখানে P1 হচ্ছে পি টোটাল, T1 হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস বা 300 কেলভিন, T2 দেওয়া আছে 35 ডিগ্রি সেলসিয়াস বা কত, 308 কেলভিন। P2টা বের করতে হবে। ক্লিয়ার আপনারা? বলেন তো একটু। ফার্স্টে মিশ্রণের মোট চাপ বের করব, মোট চাপটা বের করে দেন হচ্ছে আমরা করব বাকি কাজ। ভি টোটাল ওই যে ভাইয়া 400 ml, 1000 ml, 500 ml, ওই সবগুলো না, এটা তাহলে 1000 ml হবে। দেখো মাঝখানে যেহেতু যোগ করছে, মোট পাত্রটা 1000 ml। হ্যাঁ, এই মিশ্রণ করছে না, মিশ্রণের পাত্রটা আয়তন বেশি, তার মানে 100 ml এর পানি আছে বা সামথিং কিছু আছে। তাহলে ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি সিস্টেমটা কিভাবে করতে হবে? একটু দেখে ভাইয়ারা জানাও কষ্ট করে। লাস্ট আনসার বের করে ফেলছো, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ। ফার্স্ট একটা 1.55, তারপরটা 1.59, থ্যাংক ইউ। ওকে, তো কনসেপচুয়াল মোটামুটি ক্লিয়ার সবাই, তাই তো? আচ্ছা, ওকে, সো সবার কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার আই হোপ। এসিকিউটা সহজ, তাই না? আচ্ছা, গুড। ওকে, তাহলে এখন কি একটা ব্রেক দেই, কি বলো? এখন একটা ব্রেক দিই, তারপর বাকিগুলো আমরা সলভ করি, তাই না? আমরা হাফ ওয়ে পয়েন্টে চলে আসছি অলমোস্ট। সো একটা 10 মিনিটের একটা ব্রেক দিই। তোমরা সবাই একটু মাথাটা ফ্রেশ করে মুখ টুক ধুয়ে আসো, চাটা খাওয়া লাগলে কেউ খাও। সো একটা ব্রেক, আমরা এগেন হচ্ছে 9টা 5-এ শুরু করবো ইনশাল্লাহ। ওকে।
মাথাটা ফ্রেশ রাখো, হ্যাঁ। অনেক সুন্দর গতিতে আগাচ্ছ, আলহামদুলিল্লাহ। ভালো মতো বুঝলেই হবে। থ্যাংক ইউ।
ওকে, সবাই আশা করি এসে পড়ছো। তো চলো আমরা আর দেরি না করে ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো এই সিকিউটা আশা করি সবাই বুঝছি। এখন হচ্ছে আমরা একটু সামনের দিকে আগাই যাই। একটু ব্রেকের এই অ্যানাউন্সমেন্টটা মুছে নেই। ওকে, সো আই হোপ যতটুকু পড়াইতেছি অতটুকু পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার। হ্যাঁ, তো চলো পরেরটা একটু দেখি। দেখো কি বলছে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 গ্রাম কোনো গ্যাসের চাপ ও আয়তন সম্পর্ক নিম্নরূপ দেওয়া আছে। এক্স এর মান 1, ওয়াই এর মান 100। সিওডি এর পূর্ণরূপ কি? এটা আমরা সবাই জানি, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। হ্যাঁ, তারপর কি বলছে, HNO3 অপেক্ষা H3PO4 দুর্বল অ্যাসিড কেন? তো এটার উত্তরটা আসলে কি হইতে পারে? এটার উত্তরটা হচ্ছে খুব সহজ। এখানে নাইট্রোজেনের যোজনী 5 কেন্দ্রীয় পরমাণু, এখানে ফসফরাসের যোজনীয় 5। কিন্তু অ্যাসিড শক্তিশালী কখন হয়? যখন আকারটা ছোট হয়। হ্যাঁ, তো এজন্য এটা দুর্বল কারণ হচ্ছে আকার বড়, তাই আকার বড় তাই দুর্বল, তাই তো? এটাই হচ্ছে ব্যাপারটা, সিম্পল। তারপর আসি, দেখো কি লিখছে। উদ্দীপকের প্রথম সারির ডেটা ব্যবহার করে গ্যাসটির আণবিক ভর নির্ণয় করো। তো সিম্পল, এখানে যদি বসায় দাও 1 অ্যাটমসফিয়ার, আর এটা ধরো মনে করো 800 ml, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর ডাব্লিউ দেওয়া আছে হচ্ছে 2 গ্রাম। এটা হচ্ছে পি দেওয়া আছে, এটা হচ্ছে ভি দেওয়া আছে, এটা হচ্ছে টি দেওয়া আছে। তো এই সূত্রটা ইউজ করলে তোমরা সবাই এম বের করতে পারবে না ভাইয়া? কত আসে একটু ভাইয়াকে বলে দাও তো। এই যে এটা হচ্ছে চাপ পি দেওয়া, এটা হচ্ছে আয়তন ভি দেওয়া, এক্স আর ওয়াই এর ভ্যালু দেওয়া। তাই এক্স ইকুয়াল টু কত 1, ওয়াই ইকুয়াল টু তাহলে কত 800 ml। এইভাবে আমি ভ্যালুগুলো লিখছি। সবাই তাহলে একটু অ্যান্সারটা বের করে ফেলেন। আচ্ছা, 61.1 এরকম আসে, তাই তো? ভেরি গুড। তাহলে এই যে অ্যান্সার বের করে ফেলছি। তারপর বলেন তো পরেরটার অ্যান্সার কি হবে ভাইয়া? থ্যাংক ইউ সবাই অ্যান্সার গুলো দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। পরেরটার অ্যান্সার কি হইতে পারে ভাইয়া? উদ্দীপকের ডাটাগুলা কোন সূত্র সমর্থন করে? হুম, বয়েলের সূত্র না? ভেরি গুড। কারণ কি দেখেন, এই দুইটাকে যখন গুণ করেন তখন কত হয়? 8xy। এই দুইটাকেও গুণ করেন হয় হচ্ছে 8xy। এই দুইটাকেও গুণ করেন হয় হচ্ছে 8xy। এই দুইটাকেও গুণ করেন হয় হচ্ছে 8xy। মানে v ইজ প্রপোর্শনাল টু 1/p। এটাকে লিখলে আমরা কি লিখি? pv ইকুয়াল টু ধ্রুবক লিখি না? ওইটাই, মানে p1v1 ইকুয়াল টু p2v2 ইকুয়াল টু p3v3 ডট 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 ডট। তাহলে বয়েলের ধ্রুবক সূত্রটা মেনে চলে। ক্লিয়ার আপনারা সবাই? আচ্ছা, তাহলে আশা করি আমরা সবাই এ ব্যাপারে ক্লিয়ার। ওকে, গুড। তো চলেন সামনের দিকে আগাই। দেখেন কি লিখছে। নিঃসরণ কি? নিঃসরণ আর ব্যাপনের মধ্যে মূল পার্থক্য কি ছিল বলতো? নিঃসরণে কি কি থাকে একটু বলো তো ভাইকে চ্যাট বক্সে। নিঃসরণ একটা চাপ থাকবে, ছিদ্রপথ থাকবে, তাই না ভাইয়া? মেন পার্থক্য কিন্তু আসলে চাপ, তাই না? ভেরি গুড। এই তো, তাহলে তো তোমরা জানোই। তারপর দেখো ভাইয়া কি লিখছে। অনুবন্ধী অম্ল ও অনুবন্ধী ক্ষারক বলতে কি বোঝায়? এটার সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে দেখো অ্যামোনিয়া প্লাস HCl। এটা করলে হয় হচ্ছে অ্যামোনিয়াম প্লাস ক্লোরাইড। তোমরা সবাই জানো এটা হচ্ছে একটা ক্ষার, এটা একটা অ্যাসিড, এটা একটা অ্যাসিড, আর এটা একটা ক্ষার। তো ওই যে আমরা বলি না, যেই অ্যাসিডটা একটা ক্ষার থেকে তৈরি হয় তাকে ওই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড বলা হয়। আবার যেই ক্ষারটা একটা অ্যাসিড থেকে তৈরি হয় তাকে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার বলা হয়, তাই তো? এই অনুবন্ধী ক্ষার কি? তাহলে যে অ্যাসিড থেকে তৈরি হয়। অনুবন্ধী অম্ল কি? যে ক্ষার থেকে তৈরি হয়। এই ব্যাপারগুলা। আচ্ছা, তারপর দেখো 3 নং পাত্রে বি গ্যাসের অনুসংখ্যা নির্ণয় করো। অনুসংখ্যা বলছে, তাহলে দেখো তো ভাইয়া, টি দেওয়া আছে, পি দেওয়া আছে, ভি দেওয়া আছে। তাহলে এখান থেকে সূত্র কি? পিভি ইকুয়াল টু n/na RT। এই সূত্র ইউজ করে তুমি এনটা বের করতে পারবে না? করে ফেলো তো, কত আসে ভাইরে বলো তো। পি এর ভ্যালুটা নিতে হবে, যদি মনে করো নিবা 760 mm,
দিয়ে মানে ভাগ করবা 750/760 তাহলে এত অ্যাটমসফিয়ার আসবে। ভিটাকে নিবা হচ্ছে লিটারে, আর আর এর ভ্যালু হচ্ছে 0.0821। বাস, তাহলেই তোমার মোটামুটি অ্যান্সারটা চলে আসবে। করো তো, এন এর মান কত আসে বলো তো। ওকে, সো মোটামুটি তোমরা অনেক অ্যান্সার বের করছো। 5.3 × 10⁻20, ভেরি গুড। ওকে, ঘ নাম্বারটা কিভাবে করতে পারো বলো তো। থ্যাংক ইউ, তোমরা তো সবাই তাহলে সবকিছুই পারো, মাশাল্লাহ। ঘ নাম্বারটা দেখো, এ ও CO2 গ্যাসের আরএমএস বেগ সমান হলে এ ক্লোরিন গ্যাস, আরএমএস এর কথা আশা করি তোমাদের মনে আছে, ইকুয়াল টু √3RT/m। ফার্স্টে কি করবা, কার্বন ডাই অক্সাইড দিয়ে একটা বের করবা। হুম, মানে 20 ডিগ্রিতেই বের করবা আর কি। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইডটা বের করবা, বের করে এটাকে লিখবো হচ্ছে √3RT/m। তখন এই এম এর ভ্যালুটা তোমার অলমোস্ট ক্লোরিনের কাছাকাছি আসবে। সো তখন তুমি বুঝবা যে এটা আসলে কারটা বলছে। ব্যাপারটা কি বুঝছি সবাই? ফার্স্টে কার্বন ডাই অক্সাইডটা বের করে ওটাকে সমান ধরে এম এর ভ্যালুটা বের করবা, তারপর হ্যাঁ এক্স্যাক্টলি আণবিক ভরটা বের করতে হবে আরএমএস বেগ থেকে। ক্লিয়ার? তাহলে এই সিক্রেটও সবাই পারবো ইনশাল্লাহ। মানে এখানে বলছে এ ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের আরএমএস বেগটা সমান, তাহলে কি কার্বন ডাই অক্সাইডের আরএমএস টাকে বের করবা। বের করার পর এই মানটাকে ধরে নিবা এই যে এই গ্যাসের সমান, তখন এই গ্যাসের এমটা বের করে ফেলবা, দেখবা ক্লোরিন আসবে। সিম্পল, বুঝছি? এখন সবাই জিনিসটা ধরতে পারছি? যেহেতু একটা আরেকটা সমান বলছে, একটা দিয়ে আরেকটার মানটা বের করবো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। সো চলো এবার একটু আমার সামনে আসি ভাইয়া। দেখো কি বলছে, একই তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড ও নাইট্রোজেনের বেগের অনুপাত, এই যে এখানে তো দেওয়াই আছে সুন্দর করে, কেমনে কেমনে অনুপাতটা বের করবা, দুজনে আণবিক ভরটা ভাগ হয়ে যাবে। তারপর বলছে পানিতে অস্থায়ী ক্ষারকতা সৃষ্টি করে কে, সবাই জানি বাইকার্বনেট, কারণ ক্লোরাইড আর সালফেট এই দুজন হচ্ছে স্থায়ী ক্ষারকতার জন্য দায়ী। তারপর বলছে 200 কেলভিন ও 800 কেলভিন তাপমাত্রায় কোন গ্যাস অণুর আরএমএস বেগের অনুপাত, এটাও করে দিছে, কারণ তাপমাত্রার সাথে বর্গমূলের সমানুপাতিক হারে চেঞ্জ হয়, এটাও দিয়ে দিছে। ওকে, সো তারপর দেখো, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের লগ পি বনাম লগ ভি গ্যাসের ঢাল হবে কত, এই যে দেওয়াই আছে কিভাবে করতে হবে। দুই পাশে যদি লগ নিয়ে করি, থিটা কেমন হবে। হুম, সিম্পল, এগুলো নিয়ে টেনশন করার কোনো দরকারই নেই। হ্যাঁ, এটা। তারপর দেখো, বিওডির ক্ষেত্রে বলা যায় কি, বিওডি বৃদ্ধি পেলে সিওডি হ্রাস পায় না, কখনোই না। তাহলে অবভিয়াসলি বাকি দুইটাই হবে। তাহলে অ্যান্সার গো। হ্যাঁ, একটু এমনি চিন্তা করবা। তো তারপর চলো একটু সামনে আগাই। কি বলছে, 25 সেন্টিমিটার কাঁচ নলের প্রথম মুখে HCl গ্যাস ও দ্বিতীয় মুখে অ্যামোনিয়া গ্যাস ঢোকালে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া সৃষ্টি হয়। না, লগেরটা কিছু না ভাইয়া, মানে সূত্র এই সূত্রের উভয় পাশে লগ নিছি, লগ নিয়ে সূত্রটাকে এমনি সাজিয়েছি। দেখো y = mx+c। দেখো এম এর ভ্যালু তাহলে কত, -1 না, -1 মানে থিটা হচ্ছে এত, কারণ m = -1 হচ্ছে tan থিটা, তাহলে থিটা কি tan ইনভার্স -1, তখন এটা আসছে। এখন বুঝছি আলিফ? এই, হ্যাঁ, ওকে। তারপর দেখো, এটা বলছে হচ্ছে কোথায় মিলিত হবে, এটা তো যে ব্যাপন হারের সূত্র দিয়ে করতে হবে ভাইয়া। হ্যাঁ, আশা করি লগের ব্যাপারটা বুঝছো না তোমরা, একটু চ্যাট বক্সে জানাতো ভাইয়া। আর ব্যাপন হার ওই যে HCl এর ব্যাপন হার বা অ্যামোনিয়ার ব্যাপন হার, তাদের অতিক্রান্ত দূরত্ব সমানুপাতিক, অমন করে সুন্দর মতো ম্যাথটা করে দিতে পারো। হ্যাঁ, থ্যাংক ইউ। তারপর দেখো,
নিচের কোন জোড়া লুইস অ্যাসিড? লুইস অ্যাসিড মানে হচ্ছে অষ্টক অপূর্ণ, মানে এই জোড়া। হ্যাঁ, এগুলো তোমরা ইনশাল্লাহ বের করতে পারবা, এগুলো নিয়ে প্যারা নাই। তারপর দেখো নিচের লেখচিত্রের মধ্যে কোন লেখো সমষ্ণ রেখা বা আইসোথার্ম? সমষ্ণ মানে পি আর ভি এর লেখার কথা বলছে আর কি। হ্যাঁ, তো আলটিমেটলি এই যে দেখো ভি সমানুপাতিক 1/p না, এই লেখাটা সমষ্ণ রেখা ডিফাইন করে, এটা তাহলে ঠিক আছে। আবার খেয়াল করো পিভিপি মানে এটা ধ্রুবক, এটাও ঠিক আছে। বাট পি আর টি তো সমষ্ণ রেখা না, এটা হচ্ছে সম আয়তনীয়। সো আলটিমেটলি অ্যান্সার হবে 1 আর 2 মানে ক। ওকে, সিম্পল থিওরি। তারপর দেখো কি বলছে, তিনটা পাত্র দিছে, এটা পাত্র এ, এটা পাত্র বি, এটা পাত্র সি। বলছে ওদেহ প্রদত্ত অণুসমূহের গতিশক্তির ক্রম নির্ণয় করো। তো গতিশক্তির ক্রম কেমনে নির্ণয় করো, দেখো ই ইকুয়াল টু 3/2 nRT। তাহলে ভরের ব্যস্তানুপাতে চেঞ্জ হয়। সো আমরা ওই যে ভরের ব্যস্তানুপাতে জিনিসটা যদি কল্পনা করি তাহলে অ্যান্সার হবে ক, তাই না? তারপর দেখো বি পাত্রে গ্যাসটির আরএমএস বেগ, আরএমএস বেগ কেমনে বের করে, ওই যে 3RT/m, ওভাবে করে হিসাব করলে হবে। আর এমটা কিন্তু অলওয়েজ কেজিতে নিতে হয়, এজন্য 10⁻³ দিয়ে করছে। হ্যাঁ, তাহলে অ্যান্সার কত আসতেছে ক, এটাও পারবা। এবার আসে দেখো HSO4 মাইনাসের অনুবন্ধী অ্যাসিড কোনটি? বুঝাই যায় সালফিউরিক অ্যাসিড থেকেই হয়েছে। অনুবন্ধী অ্যাসিড মানে কি, এটার সাথে একটা H+ যোগ করবা, তাহলেই হবে। তারপর কি বলছে, সমভরের CH4 আর H2 কে শূন্য পাত্রে 25°C তাপমাত্রা রাখা হলে H2 এর আংশিক চাপ মোট চাপের ভগ্নাংশ কত হবে? এই দেখো সূত্র কি, আংশিক চাপ বাই মোট চাপের ভগ্নাংশ বলছে, তাহলে কি বলছে, সম ভরের মানে ওর ভর যত ওর ভর তত, তাহলে ওর কত দেখো m/2 কেন, এই যে m সংখ্যক ভর নিছি, তাহলে ওর মোল সংখ্যা কত হবে m/2। আর টোটাল মানে কি m/2 প্লাস m/16, 16 কার জন্য, CH4 এর জন্য। বাস ওইভাবে করে আমরা অ্যান্সারটা বের করে ফেলবো গ। হুম, এই শেষ হয়ে গেল। তাহলে বলেন অধ্যায় 1 থেকে যা যা পড়ছে জিনিসগুলো বুঝতে পারছি আমরা সবাই? ওকে, m/16 মানে হচ্ছে, একটু ধরে নাও এটা হচ্ছে W/m আর কি, বুঝছো? তো ডাব্লিউটা ওখানে দেওয়া আছে সমভর মানে এম। আর আণবিক ভরটা কত, আণবিক ভরটা আমরা জানি CH4 এ কত 16, এই কারণে মানে এন বের করছে এন। মানে পি যখন আংশিক চাপ দিয়ে আমরা করতে যাই তখন কিন্তু আমরা চাইলে যে NH2 ডিভাইড বাই NH2 প্লাস NCH4 এইভাবেও কিন্তু করতে পারি। হ্যাঁ, মোল ভগ্নাংশ যেটাকে বলে, বুঝছো ব্যাপারটা? এক্স দিয়ে প্রকাশ করে মানে মোল ভগ্নাংশ। আশা করি এখন সঞ্জিতা বুঝতে পারছো, হ্যাঁ হুমায়রা বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা, লগের ব্যাপারটা হচ্ছে দেখো পি ভি ইকুয়াল টু কে না, উভয় পক্ষে যদি লগ নাও, লগ গুণ অবস্থায় কি হয়, লগ পি প্লাস লগ ভি ইকুয়াল টু লগ কে। তো যদি লগ পিটাকে এক পাশে রাখো, আরেক পাশে কি হয়, মাইনাস লগ ভি প্লাস লগ কে। তো দেখো এটাকে বলছে ওয়াই অক্ষ ধরতে, এটাকে এক্স অক্ষ ধরতে, তাহলে এটা সি আর এটা কি এম। তাহলে এম এর ভ্যালু কত দেখো -1 ইকুয়াল টু কি টেন থিটা। তাহলে থিটা ইকুয়াল টু কি টেন ইনভার্স -1 মানে 135°। এখন বুঝতে পারছো লগের ব্যাপারটা? ওকে গুড, তাহলে আশা করি জিনিসগুলো তোমরা বুঝছো। হুমায়রা m/16টা বুঝছো ভাইয়া? একটু জানাও। সঞ্জিতা বুঝছো, ওকে থ্যাংক ইউ। তো আমরা তাহলে ওই জিনিসটা বুঝছি, এখন হচ্ছে অধ্যায় 3 শুরু করি। হ্যাঁ, পরিমাণগত রসায়ন। তো শুরুতে দেখো এটা একটু রিভাইজ দিয়ে নাও সবাই, সেম সূত্রগুলা রিভাইজ দিয়ে শেষ হলে চ্যাট বক্সে একটা ডি লিখো কষ্ট করে। ওকে,
সো এন মোল সংখ্যা, এন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, এন নমুনা উপস্থিত অণু সংখ্যা, পিপিএম মানে পার্টস পার মিলিয়ন, সূত্র জানো এই যে এইভাবে করা যায়, মোলারিটি আছে, পিপিএম আছে। তো এই সমস্ত সূত্রগুলো আমরা মোটামুটি জানি। হ্যাঁ, তো চলো এবার একটু সামনের দিকে আমরা আগাই। মোলার দ্রবণ মানে জানি 1 মোল পার লিটার, সেমি মোলার মানে 0.5 মোল পার লিটার, ডেসিমোলার মানে 0.1 মোল পার লিটার, সেন্টিমোলার মানে 0.01 মোল পার লিটার। এগুলো সব প্রমাণ দ্রবণ, মানে যাদের ঘনমাত্রা আমাদের জানা আছে, তাই না? এগুলো আমরা সবাই ঠিক মতোই জানি আশা করি। আচ্ছা, তো এটা গেল, এগুলো সব প্রমাণ দ্রবণ যাদের আমরা ঘনমাত্রা গুলো জানি। হ্যাঁ, উদাহরণ দিচ্ছে জাস্ট, আর কিছুই না। শতকরা ভর মানে হচ্ছে প্রতি 100 গ্রাম ভরে কতটুকু দ্রবীভূত আছে, এটা হচ্ছে ডাব্লিউ/ডাব্লিউ। মানে উপরেরটাকে আমরা বলি হচ্ছে, বা প্রথমটাকে আমরা বলি দ্রব, নিচেরটাকে আমরা বলি দ্রবণ। মানে 100 গ্রাম ভরের দ্রবণে কত গ্রাম ভর দ্রবীভূত আছে সেটাকে বলা হয় শতকরা ভর। হ্যাঁ, শতকরা আয়তনও আছে, ভরের সাপেক্ষে সবভাবেই আছে। তারপর দেখো পিপিএম, পিপিবি। পিপিএমটা বেসিক্যালি কি আমি তোমাদের বুঝাই, এটা হচ্ছে মূলত এই যে দেখো এই জিনিসটা মনে রাখবো, মিলিগ্রাম পার লিটার অথবা মাইক্রোগ্রাম পার মিলিলিটার, এইভাবে হিসাব করবা, অথবা মাইক্রোগ্রাম পার গ্রাম। মানে যখন পিপিএমটা তোমার ডাব্লিউ/ডাব্লিউ আকারে থাকবে তখন তুমি চিন্তা করবা মাইক্রোগ্রাম পার গ্রাম, আর পিপিএমটা যখন ভি/ডাব্লিউ আকারে থাকবে তখন চিন্তা করবা মিলিগ্রাম পার লিটার। সরি, ডাব্লিউ/ভি আকারে থাকবে, উল্টা লিখছি, ডাব্লিউ/ভি আকারে থাকবে। হ্যাঁ, এগুলো হচ্ছে কয়েকটা বেসিক কথাবার্তা আর কি, হ্যাঁ, যেগুলো তোমরা অলরেডি জানো, জাস্ট টু এনশিওর দ্যাট। হ্যাঁ, আচ্ছা, মোলারিটির মান কিভাবে বের করতে হয়, পিক পিপি এককে কিভাবে বের করতে হয়, দেখো পিপিএম ইকুয়াল টু হচ্ছে 1000 ইন্টু এস ইন্টু এম। এই যে এই সূত্রটাই লিখছি আর কি। এরকম অনেক ধরনের সূত্র আছে, অনেক ধরনের কথা আছে, আমরা চলো প্র্যাকটিসে যাই, প্র্যাকটিসও করব। প্রথমটা কি বলছে দেখো, জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে? যেখানে ইলেকট্রনের আদান প্রদান হয় সেটাকে জারণ বিজারণ বিক্রিয়া বলে। খ নম্বর দেখো কি লিখছে, পটাশিয়াম ডাইক্রোমেটকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় কেন? অ্যান্সার দাও তো ভাইয়া। পটাশিয়াম ডাইক্রোমেটকে প্রাইমারি স্ট্যান্ডার্ড বলা হয় কেন? এনি পার্টিকুলার রিজন জিনিসটার জন্য? ওকে, মেইন থিওরি হচ্ছে যে এদের মানে ঘনমাত্রা সহজে ক্ষয় হয় না, হ্যাঁ, বেশি একটা বিক্রিয়া করে না এবং স্থিতিশীল থাকতে পারে, এটা তাই না? গুড, পিওর। তারপর আসি, সি পাত্রে দ্রবণের ঘনমাত্রা শতকরা ও পিপিএম এককে নির্ণয় করো। সি পাত্রে দ্রবণের ঘনমাত্রা শতকরা ও পিপিএম এককে নির্ণয় করো। সি পাত্রে কি আছে দেখো, এই জিনিসটা আছে 100 ml 1 গ্রাম। তো ঘনমাত্রা বলছে, ঘনমাত্রা এটা কত, 1% বলা যায় না? বুঝি, 100 ml আছে হচ্ছে 1 গ্রাম, তাহলে এটা কি ডাব্লিউ/ভি 1% লেখা যায় না? যে 100 ml দ্রবণে দ্রব্য আছে 1 গ্রাম, তাহলে এটা হলো শতকরা আকারে প্রকাশ গেল। পিপিএম এ কেমনে প্রকাশ করব? পিপিএম এ প্রকাশ করা সোজা, পিপিএম আমরা কি পড়ছিলাম, মিলিগ্রাম পার লিটার, তাই না? তাহলে 1 গ্রাম বাই 100 ml, তাহলে 100 ml কে আগে লিটারে নিতে হবে, তাই না? মানে 1000-এ নিতে হবে, তাহলে 1 গ্রাম ইন্টু মিলিগ্রামে নিতে হবে, মানে 10⁻³ একটু দাঁড়াও, গ্রামকে মিলিগ্রামে নিলে কি হয়, 10⁻³ দিয়ে গুণ হয়, আর মিলিলিটারকে লিটারে নিলে কি হয়, 10⁻³ দিয়ে গুণ হয়, তাই না? তাহলে অ্যান্সার কি হবে, 0.01 ppm। বুঝি জিনিসটা সবাই, কেমনে করছি? গ্রামকে মিলিগ্রামে নিলে এভাবে, আর মিলিলিটারকে যদি আমরা লিটারে নিই সেক্ষেত্রে কি হবে, ও সরি আমি একটু ভুল করছি, 10⁻⁴ হবে। হ্যাঁ, 10⁻⁴, হ্যাঁ, এবার বুঝছো, সিম্পল। তাহলে আশা করি জিনিসটা সবাই বুঝতে পারছি। ওকে, এই যে তাহলে এটা গেল। তারপর কি লিখছে দেখো, বি পাত্রে দ্রবণের পিএইচ কত হবে বলে তুমি মনে করো? হ্যাঁ,
এটা কিভাবে হিসাব করবো দেখো, বি পাত্রে কি বলছে, মিশ্রণ বলছে। আগে এই পাত্রে তোমার এন বের করতে পারবা, আর এই পাত্রে তোমার এন বের করতে পারবা। তাহলে এটা হচ্ছে এন এ, এটা হচ্ছে এন বি। অ্যাসিড আর বেজের মোল সংখ্যা তোমার বের করতে হবে। বের করে দেখবা কার মোল বেশি কার মোল কম। গ্রাম পার মিলিলিটার রাখা যাবে না, গ্রাম পার লিটার করতে হবে। ওটা মিলিলিটার রেখো, পার্সেন্টেজে বুঝে, হ্যাঁ মিলিলিটার এককে হিসাব করা হয় আর কি। তো একটু চিন্তা করো, দুইটার অ্যাসিড আর ক্ষার আমরা বের করব, হ্যাঁ। অ্যাসিড আর ক্ষার যদি আমরা বের করি, তখন যার অ্যাসিড আর যার ক্ষার, একটু চিন্তা করো, যার অ্যাসিড আর একটা হচ্ছে যার ক্ষার, যেটা বেশি হবে সেইভাবে আমরা অ্যাসিড আর ক্ষারটা নির্ণয় করব। ধরো এন এ যদি গ্রেটার দেন এন বি হয়, ধরো একটা উদাহরণ দিই, ধরো এখানে মোল সংখ্যা আসতেছে 5 মোল, আর এখানে মোল সংখ্যা দেওয়া আছে 3 মোল। তাহলে এটা অবশিষ্ট, অবশিষ্ট কি হবে, এন এ অ্যাসিড কত 2 মোল। আর মনে করো ভি টোটাল, আয়তন টোটাল হচ্ছে মনে করো আগে ছিল 100, এখন হচ্ছে 100, তাহলে 200 ml। তাহলে ঘনমাত্রা এখন কত হয়েছে বলতো, এন বাই ভি ইকুয়াল টু 2/200। মানে এটা হচ্ছে অম্লের ঘনমাত্রা। এবার কি বুঝতে পারছো কিভাবে হিসাব করতে হবে? অম্লের ঘনমাত্রা হিসাব করে তারপর পিএইচ হিসাব করা যাবে। ক্লিয়ার কনসেপ্টটা? কিভাবে যাব স্টেপ বাই স্টেপ। ফার্স্টে অ্যাসিড না বেশি এটা আগে বের করব, তারপর অবশিষ্ট মোল সংখ্যা বের করব, তারপর তাদের ঘনমাত্রা বের করে দেন হচ্ছে পিএইচ বের করব, মাইনাস লগ অফ এনসি। ক্লিয়ার সবাই? আরেকবার বলি, হ্যাঁ হ্যাঁ, তুল্য দ্রবণ দিয়ে তো করা যাবে। যেমন ধরো 1 মোল H2SO4 মানে কিন্তু 2 মোল NaOH, এই যে এভাবেও করা যায়। 1 মোল H2SO4 মানে 2 মোল NaOH, হ্যাঁ এইভাবে তুলনা করেও করা যায়, অথবা মোল সংখ্যা দিয়েও করা যায়। তো তোমরা যেটা কমফোর্টেবল ওইটাই করো, বা যে ভাই আরেকবার বুঝাই। প্রথমে আমরা মোল সংখ্যা বের করব, যারটা বেশি, তো আমরা তারপর অবশিষ্ট বের করবো। যারটা বেশি মানে কি, সেটা ওরকম, যদি অম্লটা বেশি হয় তাহলে ওভারঅল দ্রবণটা অম্লীয়, আর যদি ক্ষারটা বেশি হয় তাহলে ওভারঅল দ্রবণটা ক্ষারীয়। তারপর আমরা কি করব, যে বেশি কতটুকু বেশি ওইটা বের করব, বের করে আয়তন দিয়ে ভাগ করে আমরা জিনিসটা ঘনমাত্রা পাবো, তারপর এটা পিএইচ বের করে ফেলবো, শেষ। আর কিছুই না, সিম্পল থিওরি, হ্যাঁ। আচ্ছা, তারপর আসি দেখো প্রশমন বিক্রিয়া কি। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় পানি উৎপন্ন হওয়াকে প্রশমন বলে। লবণ কিন্তু উৎপন্ন হয় না, আসলে লবণটা পানির মধ্যে দ্রবীভূত থাকে, পানিটাকে শুষে নিলে তারপর লবণটা তৈরি হয়, হ্যাঁ। আচ্ছা, তারপর কি বলছে দেখো, টাইট্রেশন বলতে কি বুঝো? টাইট্রেশন বলতে কি বোঝায় বলো তো ভাইয়া এক কথায়? টাইট্রেশন বলতে কি বোঝায় বলে তোমাদের মনে হয়, বলো? ওকে, সো টাইট্রেশন মানে হচ্ছে একটি জানা সাপেক্ষে অন্য একটি অজানা ঘনমাত্রা নির্ণয়, তাই না? সিস্টেমটা সোজা, তো এটা তোমরা সবাই বুঝো, ভেরি গুড। তারপর বলছে কি, 2 নং পাত্রে দ্রবণকে প্রশমিত করতে, মানে 2 নংকে প্রশমিত করতে 5% সোডিয়াম কার্বনেটের কত আয়তন প্রয়োজন? 5% মানে হচ্ছে কোনো কিছু বলা না থাকা, মানে W/V। তো এখান থেকে যদি তুমি ঘনমাত্রা আগে বের করো, 5% মানে হচ্ছে 5 × 10⁻106, এটার একটা ঘনমাত্রা পাবা। আর আয়তন বের করতে বলছে, তাই তো? আয়তনটা তুমি জানো না। আর এখানে দেখো S2 দেওয়া আছে, V2 দেওয়া আছে। তো V1S1 V2S2 ওই সূত্র ব্যবহার করলে কিন্তু আসলে হবে না, এটা সূত্রটা ইউজ করতে হবে অন্যভাবে। দেখো সোডিয়াম কার্বনেটের সাথে HCl যখন বিক্রিয়া করে, HCl 2 মোল লাগে, তারপর H2CO3 আর 2 মোল সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়। তো সূত্রটা কি হবে, V1S1 বাই V2S2 ইকুয়াল টু 1/2। এগুলো হচ্ছে ইয়ার জন্য, সোডিয়াম কার্বনেটের জন্য, আর এটা হচ্ছে HCl এর জন্য। এই ফর্মুলা থেকে বাকিটা ম্যাথ করতে হবে, V2 বের করতে হবে। ক্লিয়ার তোমরা সবাই? মোল সংখ্যা ডিফারেন্স থাকলে যে এইভাবে V1S1 বাই V2S2 ইকুয়াল টু N1/N2, এই ফর্মুলা দিয়ে করতে হবে। ওকে, আচ্ছা, গুড।
তারপর দেখো ভাইয়া, উদ্দীপকের 1 নং পাত্রের দ্রবণকে 2 নং পাত্রের দ্রবণ দ্বারা প্রশমিত করার পর 3 নং পাত্রের দ্রবণ লাগবে কি? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। সহজ উত্তর এটা, হ্যাঁ। Na আর Nb ফার্স্টে তুলনা করবা। যদি দেখো, হ্যাঁ দেখো 1 নাম্বার পাত্র যদি দেখো অ্যাসিড বেশি, তাইলে N3 লাগবে না। যদি দেখো Na আর Nb সমান, তখন N3 লাগবে না। যদি দেখো ক্ষারটা বেশি, তখন লাগবে। কনসেপ্টটা বুঝছো? মানে অ্যাসিড আর বেস যদি সমান হয়ে যায় তাহলে তো আর ওরে লাগবে না। আবার মানে অ্যাসিডটা যদি বেশি হয়ে যায় তখনও তো ওরে লাগবে না, কিন্তু ক্ষারটা যদি বেশি হয়ে যায় তখন কি ওরে লাগবে। বুঝছো কনসেপ্টটা? বুঝছো কিভাবে ম্যাটটা করতে হবে? তোমার মোল সংখ্যা দিয়ে করে দিলেও হবে, অথবা ওই যে ওরকম তুলনা দিয়ে 1 মোল ইকুয়াল টু 2 মোল, 2 মোল ইকুয়াল টু 5 মোল, ওরকম দিয়ে তুলনা দিলেও হবে। আচ্ছা, তাহলে এটাও আই হোপ বুঝতে পারছি সবাই। ওকে, তো চলো এবার একটা কোশ্চেনের দিকে আসি। কি বলছে দেখো, এখানে 3টা নমুনা দেওয়া আছে। বলছে 2 নং নমুনার টাইট্রেশনে ব্যবহৃত নির্দেশক কোনটি? 2 নং নমুনা দেখো তো ভাইয়া, এটা একটা দুর্বল অ্যাসিড, এটা একটা শক্তিশালী ক্ষার। শক্তিশালী ক্ষার হলে ক্ষারীয় হবে আর কি টোটাল জিনিসটা, তাহলে অবশ্যই ফেনলফথেলিন, তাই না? ফেনলফথেলিন ক্ষারীয় জিনিসটা। কোন নমুনার প্রশমন তাপ স্থির মানের চেয়ে কম? এটা উত্তরটা একটু চিন্তা করে দেখো, কোন নমুনার প্রশমন তাপ স্থির মানের চেয়ে কম? যেখানে দুর্বল আছে সেটাই কম। এখানে এটাও দুর্বল, এটাও দুর্বল, এটাও দুর্বল, এটাও দুর্বল, মানে তিনটাতেই দুর্বল আছে, তাহলে তিনটাই স্থির মানের চেয়ে কম, কারণ দুর্বলদেরকে হিট দিতে আরো শক্তি খরচ হয়। হ্যাঁ, এটা। তারপর দেখো এখানে বিক্রিয়াটাতে কি হয়েছে। বিক্রিয়াটাতে হচ্ছে, প্রথমটা পড়ো, 2 থেকে 3 হয়েছে, মানে ও জারিত হয়েছে, ঠিক আছে। SN4+ জারক, হ্যাঁ ঠিক আছে, ও অন্যকে জারিত করছে, তার মানে ও জারক। ওকে, তারপর কি বলছে, Fe2+ একটি ইলেকট্রন গ্রহণ করছে, না ও তো একটা ইলেকট্রন ত্যাগ করছে, সো অ্যান্সার হবে 1 আর 2। হুম, ওবাইদুল ওইটা এইটার মধ্যে নাই, হ্যাঁ এটা অন্য জায়গায় আছে সম্ভবত, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো রক্তে গ্লুকোজের ঘনমাত্রা এত হলে ppm কত? আমরা কি জানি? ppm ইকুয়াল টু, এই যে এই সূত্রটা, S × M × 1000। সুন্দর মতো হিসাব করে বসাই দিবে। এবার একটা প্রশ্ন করতে পারো, ভাই 180 কার? 180 তো গ্লুকোজের সংকেত, হ্যাঁ, তো ওইখান থেকে আসছে, গ্লুকোজের মানে আণবিক ভর, তো অ্যান্সার হবে 1800 ppm। আচ্ছা, এটা কিন্তু খুব মানে ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, হ্যাঁ। জারণ বিজারণ বুঝাইছি তো ভাইয়া, এই যে 2 থেকে 3 হয়েছে মানে একটা বাড়ছে মানে জারণ, তারপর 4 থেকে 2 হয়েছে, এটা হচ্ছে বিজারণ, হ্যাঁ, মানে ও হচ্ছে জারক, এইভাবে, হ্যাঁ। তারপর দেখো কি লিখছে, 3 ml এত মোলার কস্টিক সোডা, 1 ml এত মোলার কস্টিক সোডা দ্রবণ যোগ করা হলে মিশ্রিত দ্রবণের ppm কত হবে? ফর্মুলা তো তোমরা জানোই, মিশ্রণ যখন আমরা করি একই জিনিস, তখন সূত্র হচ্ছে V1S1 প্লাস V2S2 ইকুয়াল টু V টোটাল S টোটাল। তো এই ফর্মুলায় বসাই দিলাম, বসাই দিয়ে ঘনমাত্রা বের করছি, ঘনমাত্রা বের করার পর ppm কিভাবে বের করে? ppm ইকুয়াল টু 1000 ইন্টু S ইন্টু M, বসাই দিলে আমাদের কাজ শেষ। তাহলে অ্যান্সার খ। তারপর দেখো কি লিখছে, নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া রূপে গণ্য হয়? জারণ বিজারণ মানে কি, যেখানে যোজনী চেঞ্জ হবে। তো অবভিয়াসলি এখানে দেখো ক্লোরিন 0 থেকে -1 হয়েছে, এখানে +1 হয়েছে, তো এরকম অনেক ধরনের চেঞ্জ আসছে, তার মানে এটাই হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। ওকে, জারণ বিজারণ বিক্রিয়া গেল। ওকে, সো একটা জিনিস আগে জিজ্ঞেস করি, তোমরা একটু অ্যান্সার দাও তো ভাইয়া, এই যে চ্যাপ্টার গুলো পড়লাম, এই চ্যাপ্টার গুলো যা যা এতক্ষণ পড়াইছি সবগুলো কি বুঝতে পারছি? টপিকের মধ্যে যা যা ছিল সবাই একটু রেসপন্স দিও এই জিনিসটা, হ্যাঁ, একটু জানাটা দরকার। আলহামদুলিল্লাহ বুঝছি, মানে সব তো বোঝা সম্ভব না, একটু মানে যদি একটু কষ্ট করে আমরা ভিডিওটা দেখি দেখি, এই আর কি। মোল নির্ণয় ভাই ওই যে পিভি ইকুয়াল টু এনআরটি অথবা N/M W/Na, ওইভাবে, বুঝছো সজীব? W/M দিয়ে করতে পারো, N/Na দিয়ে করতে পারো, তাই না? এই মোটামুটি যদি একটু বুঝে থাকো তাহলে আরেকবার একটু ভিডিওটা দেখলেই হয়ে যাবে, হ্যাঁ। জারণ বিজারণ সিকিউটা হয়তো এটাতে নাই, হ্যাঁ, আমাদের সিলেবাসে যা যা ছিল আমরা তাই দেখাইছি এটা, হ্যাঁ। তো জিনিসটা সিম্পল, ওই V1S1 V2S2 দিয়েই করবো ভাইয়া। হুম, এই তো আশা করি জিনিসটা সবাই বুঝতে পারছো।
থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। সবাইকে অনেক 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 ধন্যবাদ। শীতের সকালে কষ্ট করে ক্লাস করছো। So, আশা করি ঠিকঠাক মতো বুঝাইতে পারছি। সো ভালো থাকো, সুস্থ থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ ফারুক ভাই রোজন কি শেষ ভাইয়াকে। করতে পারি? জি থ্যাংক জি, ইউ ভাই, ধন্যবাদ আপনাকে। আসসালাম। আচ্ছা ভাই, প্লিজ পিডিএফটা আপলোড করে দিন। আর জিম ভাইয়া জি আছেন জি ভাই। আমাদের সাথে। জিম ভাইয়া, আপনি কিছু বলবেন? জিম ভাইয়া শুনতে পারছেন? আপনি কিছু বলবেন? আচ্ছা যাই হোক, ভাইয়া সম্ভবত একটু আমাদের কাছে দূরে আছে মনে হয়, নেটওয়ার্কের বাইরে। যাই হোক, আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে, উত্তর সম্পর্কিত, তোমরা চ্যাট বক্সে জানাতে পারো। আর আচ্ছা সাবা, তুমি সম্ভবত আমাদের পুরাতন স্টুডেন্ট, তো তুমি লক্ষ্য করবে, ঠিক আছে, আমরা যে রুটিন অনুযায়ী মানে পড়াইছি তোমাদের, সেই অনুযায়ী আমরা আর কি শর্ট সিলেবাসটাই পড়াইছি। তো সিলেবাসটা দেখে নিও, শর্ট সিলেবাসটা, ঠিক আছে? সিলেবাস দেখতে পাবা তোরা, মানে চ্যাপ্টার গুলো দেওয়া আছে, যে চ্যাপ্টার গুলো আমরা পড়াইছিলাম ওই অনুযায়ী, ঠিক আছে, আমরা প্রশ্ন করি, আর প্রশ্ন থেকে এখন যেটা সলিউশন ক্লাস হচ্ছে তাই আর কি তোমাদেরকে পড়ানো হচ্ছে এবং দেখানো হচ্ছে। এটা ওয়াইদুল ভাইয়া, এক্সাম মিস হলে কখনো আর এটা পাওয়া যায় না, ঠিক আছে, দ্বিতীয়বার। সো এটা তোমাকে নিজেই বুঝতে হবে যে আমাকে পরীক্ষাটা অ্যাটেন্ড করতে হবে। হ্যাঁ সানি, তুমি চাইলে পরিবর্তন করতে পারো, তবে তোমার ব্রাঞ্চে কথা বলো, ঠিক আছে? ব্রাঞ্চে কথা বলে তারা যদি সময় চেঞ্জ করে দেয়, দেবে, ঠিক আছে? আর কোনো কারো প্রশ্ন যদি থাকে তোমরা জানাতে পারো উত্তর সম্পর্কিত। তো হ্যাঁ, হ্যাঁ ওই সে এগুলাই পড়ো, ঠিক আছে, ইনশাল্লাহ কমন পাবা। আর ভালোভাবে পড়ো, ঠিক আছে, সিলেবাসটা কমপ্লিট করো। আর আমরা তোমাদের সিলেবাস কমপ্লিট করাইছি, সেই অনুযায়ী আসবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা সম্ভবত আর কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না, তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য দোয়া রইলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।